আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ওয়ান শট ক্লাস সিরিজের চ্যাপ্টার 3 এর যে ওয়ান শট ক্লাস সেটার এমসিকিউ পার্টে। তো আজকে হচ্ছে আমরা বেসিক্যালি ওই পিরিয়ডিক প্রপার্টিস এই চ্যাপ্টারটার বোর্ডে আসা এমসিকিউগুলো একটু দেখে নিব এবং সলভ করার ট্রাই করব আর কি। তো সবাইকে আরও একবার ওয়েলকাম জানায় শুরু করতেছি আমাদের আজকের ক্লাস। এবং তোমাদের আজকের ক্লাসে আমি সাইফুল ইসলাম তুষার থাকছি তোমাদের সাথে। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা একটা এমসিকিউ দেখতে পাচ্ছি যে এক্স থেকে কি হয়েছে, এক্স একটা এলিমেন্ট, এই এক্স থেকে এক্স ক্যাটায়ন হয়ে গেছে, এক্স পজিটিভ আয়ন হয়ে গেছে, আর একটা ইলেকট্রন বের হয়ে গেছে। তোমরা তো জানো যে যদি এই ধরনের কোনো রিয়াকশন বলতে বলাটা ঠিক হবে না, প্রসিডিউর আমরা বলি যে একটা নর্মাল এলিমেন্ট থেকে যদি এক মোল ইলেকট্রন বের করে আমরা নিয়ে আসি এবং একটা ক্যাটায়নে পরিণত করি, তখন আমার বাইরে থেকে কি দিতে হয়, হিট দিতে হয় বা একটা এনার্জি দিতে হয়। এই পার্টিকুলার এনার্জিটাকে আমরা কি বলি, এই পার্টিকুলার এনার্জিটাকে আমরা বলি হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, তাই না? তাহলে এখানে আসলে কি হয়েছে, আয়োনাইজেশন হয়েছে, তাই না? আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, কোশ্চেনে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিকোয়ার্ড টু পারফর্ম দ্য রিয়াকশন, কোনটা এই রিয়াকশনটা পারফর্ম করতে দরকার হবে? তাহলে অবভিয়াসলি আয়োনাইজেশন এনার্জি। তাহলে আনসার হচ্ছে আমাদের এ, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কাহিনী আছে যে ভাই উল্টাটা হইতে পারে কিনা। উল্টাটাও হইতে পারে। ধরো আরেকটা এলিমেন্ট আছে, সেটা ধরো ওয়াই, ঠিক আছে। ওয়াই থেকে তুমি ইলেকট্রন বের করো না, বরং ওয়াইকে একটা ইলেকট্রন দিছো, তখন কি পাবা তুমি? তখন কিন্তু তোমার এনার্জি এখানে দিতে হবে না, এনার্জি রিলিজ হবে। তাহলে এই যে ওয়াই যদি নেগেটিভ আয়ন হয়ে যায়, তখন এক্সট্রা আমরা কি পাই, এক্সট্রা একটু এনার্জি পাই আরও, ঠিক আছে, প্লাস এনার্জি। মানে এনার্জি আমার একটু আগে হচ্ছে দিতে হয়েছে, এই রিয়াকশনের জন্য কি করতে হচ্ছে, পার্টিকুলারলি এই রিয়াকশনের জন্য আমাদের এনার্জি আমরা পাচ্ছি। তাহলে এই যে পার্টিকুলার এই জিনিসটা, এটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, আর বাকি যে অপশনগুলো অটো ক্যাটালিস্ট তো হচ্ছেই না, এটা তো অন্য চ্যাপ্টারের কনসেপ্ট। ইলেকট্রোনেগেটিভিটি কি, কোনো একটা ইলেকট্রন পেয়ারকে বা বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে অ্যাবিলিটি সেইটা। তাহলে এখানে তো কোনো অ্যাবিলিটি পাচ্ছে না আমরা, এনার্জি দরকার হলে আয়নাইজেশন এনার্জি হবে, ঠিক আছে। তাহলে আমরা সামনের দিকে আগাই, চলো পরেরটা। হাউ মেনি পি ব্লক এলিমেন্টস, মানে পি ব্লক এলিমেন্ট কয়টা আছে? ওকে, তাহলে আমরা জানি কি এস ব্লক এলিমেন্ট কয়টা, 14টা। তাহলে পি ব্লক এলিমেন্ট কয়টা হবে? পি ব্লক এলিমেন্ট হবে হচ্ছে আমাদের 36টা, তাই না? এটা তো একদম মুখস্থ ইনফরমেশন। এখন আমরা ওই যে যদি একটু পিরিয়ডিক টেবিল দিয়ে চিন্তা করি, তোমরা হয়তো জানো যে পি ব্লক এলিমেন্ট কারা। এই যে আমরা যদি এটাকে একটা পিরিয়ডিক টেবিল ধরি অ্যান্ড যদি এইভাবে সাজাই, ঠিক আছে, আর নিচে হচ্ছে একটা লাইন থাকে, এই তো। এখন আমরা যদি ভাগ করে ফেলি, পি ব্লক করা, ডি ব্লক করা, এস ব্লক করা, সেটা তো আশা করি তোমরা জানো যে যাদের লাস্ট ইলেকট্রনটা হচ্ছে পি অরবিটালে বা পি সাবশেলে যায়, তারা হচ্ছে কি, তারা হচ্ছে পি ব্লক। যাদেরটা এস সাবশেলে যায় তারা হচ্ছে এস ব্লক, যাদেরটা ডিতে যায় তারা ডি ব্লক, এবং যাদেরটা এফে যায় তারা এফ ব্লক। তাহলে এই যে এটা হচ্ছে কি, এরা হচ্ছে এস ব্লক, এরা হচ্ছে ডি ব্লক। আমি কিন্তু একদম এরিয়া জোন ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। এরা হচ্ছে পি ব্লক এবং এরা কি, এরা হচ্ছে এফ ব্লক। এবং কারা কতটা করে আছে সেটাও আমরা একটু জেনে নেব। পি ব্লক আছে হচ্ছে ভাইয়া 36, ডি ব্লক আছে হচ্ছে 41, এস ব্লক আছে হচ্ছে 14টা, আর এফ ব্লক আছে কয়টা? এফ ব্লক আছে হচ্ছে ভাইয়া 27টা, ঠিক আছে। তাহলে এই যে এটা আমরা একটু ইনফরমেশনগুলো মনে রাখবো। ওকে, তাহলে সামনের দিকে আগে আমরা যে হাউ মেনি আনপেয়ার্ড ইলেকট্রনস আর দেয়ার ইন এ ম্যাঙ্গানিজ অ্যাটম, ম্যাঙ্গানিজ অ্যাটমের মধ্যে কতগুলো বিজোড় ইলেকট্রন আছে? তো ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার কত বলো? 25। তাহলে ম্যাঙ্গানিজ 25 এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করি, তাহলে আর্গন পর্যন্ত আমাদের কিছু করা লাগলো না, কারণ আমরা লাস্ট শেল নিয়ে কাজ করব। আর্গন হচ্ছে 3p6 ফিল্ড আপ, তাহলে এখন আছে 3d আর 4s,
হ্যাঁ, আর্গন পর্যন্ত করা মানে কি 18টা ইলেকট্রন নাই আমার। তাহলে আর বাকি আছে কয়টা? আর বাকি আছে হচ্ছে আমার 7টা, তাই না? 18 আর 7 25। তাহলে 4s এ যাবে 2টা, 3d তে যাবে 5টা। তাহলে শুধু 3d টা যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা জানতে পারবো যে, ঠিক আছে, 1 2 3 4, ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা ইলেকট্রন 5টাকে বসাই দেব এভাবে, ঠিক আছে। আর 4s এ কয়টা আছে? 2টা আছে, সো এটা তো আনপেয়ার্ড হলো না। তাহলে আমরা দেখলাম যে 5টা ইলেকট্রন আছে আনপেয়ার্ড, ঠিক আছে। তাহলে 5, রাইট আনসার কত? রাইট আনসার হচ্ছে 5। তাহলে সামনের দিকে আগাই আমরা, চলো। হোয়াট কাইন্ড অফ হাইব্রিডাইজেশন অকার্স ইন দ্য সেন্ট্রাল অ্যাটম অফ দ্য কম্পাউন্ড K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড? আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো এখানে কি ধরনের হয়, কি বলে, হাইব্রিডাইজেশন হয় সেটা জানার আগে আমার বুঝতে হবে যে সেন্ট্রাল অ্যাটমটাকে। সেন্ট্রাল অ্যাটমটা হচ্ছে আয়রন। এখন এখানে আয়রন আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি করো, তোমরা জানো যে এখানে হচ্ছে এটা একটা জটিল যৌগ। তো জটিল যৌগের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে হাইব্রিডাইজেশন করি তাহলে পুরা জটিল আয়নটা বা কমপ্লেক্স যে আয়নটা, কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য যে কমপ্লেক্স আয়নটা, সেটার চার্জ হবে হচ্ছে FeCN6 4-, তাই না? টোটালটার হচ্ছে -4। তাহলে এখানে আয়রনটা আসলে কি, Cn এর জন্য হচ্ছে -6, তাহলে এখানে আয়রনটা আসলে, আয়রনের চার্জ হচ্ছে তোমার +2, আয়রন 2+। এখন আমরা আয়রন 2+ নিয়েই হচ্ছে কাজ করব বেসিক্যালি। তোমরা জানো হয়তো যে এটার জন্য আসবে হচ্ছে sp3d2, বাট কিভাবে আসবে সেটা একটু দেখে ফেলি, ঠিক আছে। ওকে, তো ফাইন। আমরা এখন 6টা Cn হচ্ছে এখানে জায়গা নিবে। তাহলে এখানে যদি লিগ্যান্ড আসে 6টা, তাই না? তাহলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড এই বন্ডে ফর্ম হবে। তাহলে ফাইন, আমরা যদি দেখি যে আয়রন 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন কত, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে 4s থেকে 2টা চলে যাবে, 3d6 হবে, তাই না? তাহলে আর্গন পর্যন্ত আমাদের সেম, 3d6 4s 0। তাহলে এই যে 3d6টাকে যদি আমরা করতে চাই, এটা কিভাবে থাকে? 3d6 নরমালি থাকে হচ্ছে ভাইয়া, নরমালি থাকবে কিভাবে, 1 2 3 4 5 6। বাট এটা যখন সন্নিবেশ সমযোজী বন্ধন করবে বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, তখন এইগুলা কি হবে, শুরুর দিকের অরবিটালে চলে আসবে। তাহলে এই যে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে সব কি হয়ে যাবে, পেয়ার্ড হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে, ওকে। তো এরপরে কি আছে? এরপরে আছে একটা 4s, এরপরে আছে একটা 4p। তাহলে হচ্ছে আমরা যদি p কে ভাগ করি, এই তো এইভাবে, তাহলে দেখো 4s এও কিছু নাই, 4p তেও কিছু নেই। আমার লিগ্যান্ড কয়টা এখানে? 6টা। তাহলে 6টা লিগ্যান্ড আমরা যদি এইভাবে বসাইতে চাই, তাহলে এই যে Cn আমাদের এইভাবে বসাইতে হবে, 1 2, Cn এর যত মুক্তজোড় ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন এই ফাঁকা অরবিটালগুলোতে বসে যাবে, ঠিক আছে। তাহলে বন্ডটা কি হবে? বন্ডটা হবে হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, তাহলে দেখো হাইব্রিডাইজেশনটা কি হলো, sp3d2, বা সরি d2sp3, বাট এখানে অপশনে যেহেতু হচ্ছে d2sp3 নাই, তাই আমরা সিটা হচ্ছে কনসিডার করতেছি, ঠিক আছে। কেন d2? কারণ এই যে 2টা d, একটা s, 3টা p। ওকে, তাহলে ফাইন, আমরা সামনের দিকে আগাই, চলো। আচ্ছা, এখন আমরা একটা স্টেম দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড আর কিউ, ঠিক আছে। তাহলে আমরা শুরুতেই হচ্ছে পরিচয় বের করে ফেলি। গ্রুপ 15 সেকেন্ড পিরিয়ড, তার মানে হচ্ছে এই এক্স মানে কি, নাইট্রোজেন, আর জেড মানে কি, ফসফরাস, ওয়াই মানে কি, নাইট্রোজেনের পরের জন অক্সিজেন, এবং কিউ মানে কি, সালফার।
ওকে, এবার বলছে ওয়াই অ্যান্ড কিউ ফর্ম হেক্সাহ্যালাইডস। ওয়াই হচ্ছে তোমার অক্সিজেন আর কিউ হচ্ছে সালফার। এখন কোশ্চেনে কি বলছে? কোশ্চেন বলছে হুইচ ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য স্টেম, কোনটা কারেক্ট। এখন দেখো সালফার SF6 ফর্ম করে, তার মানে এটা হেক্সাহ্যালাইড ফর্ম করতে পারে, বাট অক্সিজেন কি হেক্সাহ্যালাইড ফর্ম করতে পারে না, কিন্তু অক্সিজেন হেক্সাহ্যালাইড ফর্ম করতে পারে না, তাহলে এটা ভুল কথা। আচ্ছা, দ্য এলিমেন্ট জেড ইজ নোন অ্যাজ চ্যালকোজেন। ভাইয়া জেড এক্স এগুলো হচ্ছে গ্রুপ 15, গ্রুপ 15 এর নাম হচ্ছে নিকটোজেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাও ভুল কথা। চ্যালকোজেন কারা? চ্যালকোজেন হচ্ছে গ্রুপ 16, গ্রুপ 15 না, চ্যালকোজেন হচ্ছে গ্রুপ 16। আচ্ছা, দ্য এলিমেন্টস আর ডাই অ্যাটমিক অ্যাট রুম টেম্পারেচার। আচ্ছা, কোন এলিমেন্টসগুলো ডাই অ্যাটমিক? সবাই কি ডাই অ্যাটমিক? অ্যাটমিক হইতেও পারে, নাও হইতে পারে। যেমন ধরো সালফার, সালফার এর এলিমেন্ট S8ও হইতে পারে, তাই না? তাহলে আমরা সবগুলাকে এক ইয়াতে না মাপাটাই ভালো। আচ্ছা, দ্য ভ্যালু অফ দ্য আয়োনাইজেশন পটেনশিয়াল অফ ওয়াই ইজ লেস দ্যান এক্স। আচ্ছা, ওয়াই কে ভাইয়া? ওয়াই হচ্ছে অক্সিজেন, এক্স হচ্ছে নাইট্রোজেন। এইটা ট্রু যে অক্সিজেনের আয়োনাইজেশন এনার্জি নাইট্রোজেন থেকে কম, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি। কেন কম মনে আছে? ওই যে নাইট্রোজেন হচ্ছে বেশি স্টেবল হওয়ার কারণে কি ওর আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। ওকে, তাহলে আমরা পরবর্তীটা সেম স্টেম থেকে কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য স্টেম X2Y5। ভাইয়া এক্স আর ওয়াই এর পরিচয় কি আমরা পাইছি? N2O5, তাহলে X2Y5 মানে হচ্ছে N2O5। আচ্ছা, আর একটা হচ্ছে Z2Y5, Z2Y5 মানে হচ্ছে তোমার P2O5, ডিহাইড্রেটিং এজেন্ট। আচ্ছা, বেসিসিটি অফ QY2 ইজ 3। আচ্ছা, QY2 কে, কিউ হচ্ছে সালফার ছিল আর ওয়াই তো হচ্ছে অক্সিজেন, তাহলে SO2। আচ্ছা, এটার মধ্যে N2O5 কি অ্যাসিডিক কিনা? হ্যাঁ ভাইয়া, N2O5 অ্যাসিডিক। কিভাবে? এই যে তুমি যদি হচ্ছে N2O5 এর মধ্যে পানি দাও, তুমি দেখবা যে এখান থেকে নাইট্রিক অ্যাসিড পাবা। ঠিক আছে, তাহলে N2O5 কি অ্যাসিডিক। আচ্ছা, Z2Y5, জেড ছিল হচ্ছে ভাই ফসফরাস আর ওয়াই হচ্ছে অক্সিজেন, তাহলে P2O5 এটা ডিহাইড্রেটিং এজেন্ট কিনা? অবশ্যই এটা একটা নিরোধক। এটা তুমি দেখবা অনেক রিয়াকশনই হচ্ছে নিরোধক হিসেবে বা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে পানি শোষণ করে। ঠিক আছে, পানি অ্যাবজর্ব করে। বেসিসিটি অফ সালফার ডাইঅক্সাইডের বেসিসিটি কত? তো সালফার ডাইঅক্সাইডের মধ্যে যদি তুমি পানি দাও, H2O দাও, তাহলে দেখবা যে সালফিউরাস অ্যাসিড H2SO3 উৎপন্ন করে, এবং এটা থেকে তুমি কয়টা H+ পাইতে পারো? এটা থেকে তুমি সর্বোচ্চ 2টা H+ পাইতে পারো, তাহলে এটার বেসিসিটি কত হবে? 2 হইতে পারে, নট 3। তাহলে এটা ভুল কথা। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 1 আর 2। ঠিক আছে, তাহলে এ। ক্লিয়ার? ইজি কিন্তু। ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টারের যে এই টাইপের এমসিকিউ গুলো আছে যে কোনটা রাইট কোনটা রং, হ্যাঁ, এখানে কিন্তু একটু টাইম কনজিউমিং। ঠিক আছে, কারণ প্রত্যেকটার জন্য আমার আলাদা আলাদা ইনফরমেশন জানা লাগতেছে। আচ্ছা, হুইচ অর্ডার অফ দ্য বন্ড অ্যাঙ্গেল ইজ কারেক্ট? আচ্ছা দেখো, বন্ড অর্ডার যদি বলে তোমাকে কারেক্ট বন্ড অর্ডার দেখতে বা কোনটারটা হচ্ছে বড় কোনটারটা ছোট, সব সময় ইয়াভাবে হিসাব করবা, কারণ এগুলো ইজিলি দেয় যে কোথায় হচ্ছে এলিমেন্ট কম আছে। ঠিক আছে, কোন কম্পাউন্ডে। যেমন দেখো BeCl2, তারপরে BF3NH3H2O, এই যে মানে হাইব্রিডাইজেশন দেখবে আর কি। যদি হাইব্রিডাইজেশন SP হয় তাহলে কি সবচেয়ে বড় হবে বন্ড অ্যাঙ্গেল, SP2 হলে আরেকটু বড়, SP3 হলে আরেকটু বড়। ঠিক আছে, এইভাবে হচ্ছে তুমি হিসাব করবা। তাহলে এখানে বেশ কয়েকটা কম্পাউন্ড আছে, আমরা একটু যদি হিসাব করি যে H2O এর বন্ড অ্যাঙ্গেল কত? ওই যে দুইটা লন পেয়ার আছে, তাহলে এটার হবে হচ্ছে ভাইয়া তোমার 104.5, তাই না, ডিগ্রি। ওকে, তারপরে আসতেছি NH3।
NH3 এর ক্ষেত্রে কত? NH3 এর ক্ষেত্রে হচ্ছে 107.5 ডিগ্রি। যদি হচ্ছে আমরা BF3 এর কথা চিন্তা করি, BF3 তে হচ্ছে sp2 আছে, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি। এবং তুমি যদি BeCl2 এর কথা চিন্তা করো, এটা আছে হচ্ছে sp, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা যদি বন্ড অ্যাঙ্গেল অনুযায়ী সাজাই, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সবচেয়ে বেশি কার BeCl2 বা বেরিলিয়াম ক্লোরাইড, তারপরে কি বোরন ট্রাইফ্লোরাইড BF3। ওকে ভাইয়া, তারপরে কি? তারপরে হলো ভাইয়া H2O, তাই না? তারপরে হচ্ছে তোমার 107, সরি এটা, হ্যাঁ, তারপরে হচ্ছে 107 বা হচ্ছে 107 লিখতেছি, দেখছো, অ্যামোনিয়া NH3। ওকে, তাহলে এই অর্ডারটা কোথায় আছে? BeCl2, BF3, NH3। আচ্ছা, এখানে একটু উল্টে গেছে ভাইয়া, এইটা এখানে আসবে, এটা এখানে আসবে। ঠিক আছে, বেসিক্যালি এখানে মনে হয় কারেক্ট অ্যান্সারই দেওয়া নাই। ডি নম্বর আমরা দাগাইতে পারতাম যদি হচ্ছে এটা থাকতো, তাহলে আমরা একটু এখানে নোট নেই যে তারপরে দেখি H2 এরটা সবচেয়ে বড় দিছে, NH3, এটা তো মিথ্যা কথা। BF3, BaCl2, H2O এই পর্যন্ত ঠিক ছিল, যদি এটা ভুল হইতো। আচ্ছা, এটাও ঠিক নাই, BeCl2টা সবচেয়ে বড়, তারপরে NH3, BF3 না, ভুল। তাহলে ভাইয়া ডি নম্বরটা হইতে পারতো যদি খালি লাস্টের দুইটা অল্টার করা হইতো, তাহলে এইখানে আমরা নো কারেক্ট অ্যান্সার লিখে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। হুইচ ইজ দ্য ট্রানজিশনাল এলিমেন্ট? ট্রানজিশনাল এলিমেন্ট মানে কি? ট্রানজিশনাল এলিমেন্ট মানে হচ্ছে ভাইয়া এর, এটা প্রথম শর্ত হচ্ছে ট্রানজিশনাল এলিমেন্ট অবশ্যই একটা ডি ব্লক এলিমেন্ট, এমন ডি ব্লক এলিমেন্ট যার আয়নের কনফিগারেশন, কিসের? আয়ন, নট ওর কনফিগারেশন, অবশ্যই একটা স্টেবল আয়ন। ঠিক আছে, কি বলছি এই কথাটা ইম্পর্টেন্ট, যে স্টেবল আয়নের কনফিগারেশন, স্টেবল আয়নস কনফিগারেশন এর মধ্যে কি থাকবে? D1 থেকে D9 হইতে হবে। যদি D0 হয় তাহলেও হবে না, D10 হয় তাহলেও হবে না। তাহলে দেখো, এই যে জিঙ্কের জন্য তুমি যদি দেখো জিঙ্ক 2+ পাবা স্টেবল আয়ন। কপারের জন্য কি পাবা? কপারের জন্য পাবা কপার 2+। স্ক্যান্ডিয়ামের জন্য পাবা স্ক্যান্ডিয়াম 3+। পটাশিয়ামের জন্য পাবা পটাশিয়াম প্লাস। এখন আসি, এই যে ভদ্রলোক যাদেরকে আমরা হচ্ছে যাদের স্টেবল আয়ন বের করলাম, এদের ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম হয়? জিঙ্ক 2+ এর ক্ষেত্রে, ফর জিঙ্ক 2+, এটার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে তোমার আর্গনের পরে 3D10 4s0। তুমি যদি কপার 2+ এরটা চিন্তা করো, কপার 2+ এর ক্ষেত্রে হচ্ছে ভাইয়া কি থাকে? কপার 2+ নর্মালি থাকে হচ্ছে 3D10 4s1। তাহলে কপার 2+ হলে এখান থেকে একটা চলে যাবে, এখান থেকে একটা চলে যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে 3D9 4s0। আচ্ছা, এরপরে স্ক্যান্ডিয়াম 3+ এর জন্য পাবো হচ্ছে 3D0। ঠিক আছে, কেন? স্ক্যান্ডিয়াম 21টা, 3টা গেলে 18টা থাকে। ঠিক আছে, আর পটাশিয়াম কি? পটাশিয়াম তো ডি ব্লকই না, তাহলে পটাশিয়াম হচ্ছে সবার আগে বাদ। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি পাইছি? 3D0 পাইছি, তাহলে ডি ব্লকের কনফিগারেশন 1 থেকে 9 হইতে হবে। তাহলে 1 2 3 4 5 6 যেটাই হোক সেটা ট্রানজিশনাল, বাট এখানে আছে কত? এখানে আছে হচ্ছে 0, তাহলে স্ক্যান্ডিয়ামও না। তারপরে কপার 2+ এর ক্ষেত্রে আমরা কি পাইছি? 3D9 পাইছি, তাহলে এটা ট্রু। জিঙ্ক 2+ এর ক্ষেত্রে 3D10 পাইছি, তাহলে এটাও না। ওকে, ক্লিয়ার ভাইয়া?
ওকে, সামনের দিকে আগাই আমরা। তাহলে এই যে এই বেসিকটা একটু ক্লিয়ার রাখো যে ট্রানজিশনাল এলিমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে কোনো এলিমেন্টের স্টেবল আয়ন আছে, সেই স্টেবল আয়নের কনফিগারেশন এর মধ্যে ডি ফুল হওয়া যাবে না, ডি একদম ফাঁকা হওয়া যাবে না, ডিতে কি থাকতে হবে, 1টা থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে, তাহলে সেটা কি হবে, ট্রানজিশনাল এলিমেন্ট হইতে পারে। অবশ্যই সেটা কি ডি ব্লক হইতে হবে। ওকে, এরপরে হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য রেডি অফ ফ্লোরাইড, নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, এদের জন্য কোনটা ট্রু? হ্যাঁ, ওকে, তাহলে আমরা যদি ব্যাসার্ধের কথা চিন্তা করি, তাহলে সবচেয়ে বড় ব্যাসার্ধকার আর সবচেয়ে ছোট ব্যাসার্ধকার সেটা জানতে চাইছে। তাহলে ভাইয়া একটু দেখি যে ম্যাগনেসিয়াম 2+-এ ইলেকট্রন আছে 10টা, সোডিয়াম প্লাস ইলেকট্রন আছে 10টা, নিয়নেও 10টা, আর ফ্লোরাইডেও 10টা। তো যদি এরকম দেখো যে আইসো ইলেকট্রনিক মানে কি? আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সেম। হ্যাঁ, এরকম আইসো ইলেকট্রনিক পেয়ে গেছো। ওকে, আইসো ইলেকট্রনিকদের ক্ষেত্রে তুমি কি করবা যদি ব্যাসার্ধ বা রেডিয়াস জানতে চাই, কার রেডিয়াস বড় কার রেডিয়াস ছোট? দেখো, আইসো ইলেকট্রনিক কয় পদের হইতে পারে? যে কেউ থাকতে পারে ক্যাটায়ন, কেউ থাকতে পারে অ্যানায়ন, কেউ থাকতে পারে নিউট্রাল। ঠিক আছে, যেমন এখানে নিউট্রাল হচ্ছে নিয়ন, আর এই যে সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে এরা কি অবভিয়াসলি ক্যাটায়ন, আর ফ্লোরাইড হচ্ছে অ্যানায়ন। তাহলে জেনারেলি আইসো ইলেকট্রনিকের মধ্যে দেখো ক্যাটায়নগুলোর আকার ছোট হয়। কেন ছোট হয়? দেখো, ক্যাটায়ন মানে কি, প্রোটন বেশি ইলেকট্রন কম, ফলে কম ইলেকট্রনকে বেশি অ্যাট্রাকশন ফোর্সে অ্যাট্রাক্ট করে, ফলে ওটা কি আরো স্কুইজড হয়, আরো ছোট হয়। অ্যানায়নগুলোর ক্ষেত্রে কি হবে? অ্যানায়ন মানেই কি, নেগেটিভ আয়ন বেশি, মানে ইলেকট্রন বেশি প্রোটন কম, তাহলে ইলেকট্রন বেশি কি করবে, এক্সপ্যান্ড করবে। তাহলে আমরা বুঝতে পারতেছি, আর নিউট্রালের মতোই থাকবে। তাহলে জেনারেলি যদি আমরা দেখি, জেনারেলি ফর রেডিয়াস বা রেডির ক্রম যদি আমরা বলি বা অর্ডার যদি বলি, ক্যাটায়নের থাকবে হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে নিউট্রাল, তারপরে হচ্ছে কি অ্যানায়ন। ওকে, ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি। এখন আসতেছি যে ক্যাটায়নের ক্ষেত্রে কিভাবে কত ছোট হবে। ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত বেশি, সাইজ তত কম। কেন? কারণ চার্জ যত বাড়তেছে, প্রোটন সংখ্যা তত বেশি, ইলেকট্রন তত কম। যত ইলেকট্রন করবে তত কি স্কুইজিং পাওয়ার বাড়বে, তত এটা ছোট হবে। অ্যানায়নের ক্ষেত্রে কি ভাই, উল্টা না? অ্যানায়নের ক্ষেত্রে চার্জ যত বেশি, সাইজ তত বেশি। ঠিক আছে, কেন? কারণ এই দেখো, ফ্লোরাইড মাইনাস, ধরো অক্সিজেন 2-, হ্যাঁ, এদের মধ্যে, আর নাইট্রোজেন 3-, এর মধ্যে কি হবে, যার অ্যানায়ন বেশি বা যার চার্জ বেশি তার মধ্যে ইলেকট্রন বেশি, যত বেশি ইলেকট্রন তত বেশি কি ওর এক্সপ্যান্ড হওয়ার ক্ষমতা বাড়বে। তাহলে সেই হিসেবে যদি আমরা সাজাই, দেখো এবার আসে কি ম্যাগনেসিয়াম 2+ আর সোডিয়াম প্লাস, এর মধ্যে সবচেয়ে ছোট হবে কে, ম্যাগনেসিয়াম 2+, কারণ চার্জ যত বেশি সাইজ তত কম। তাহলে ম্যাগনেসিয়াম 2+, তারপরে হচ্ছে সোডিয়াম প্লাস, তারপরে নিউট্রাল হচ্ছে ভাইয়া নিয়ন, তারপরে হচ্ছে নিয়ন, এরপরে অ্যানায়ন কি, যে হচ্ছে ফ্লোরাইড মাইনাস। ওকে ভাইয়া, তাহলে এই হচ্ছে আমাদের ক্রম। এবার আমরা একটু দেখি যে এটা কোথায় আছে। ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস, নিয়ন আর ফ্লোরাইড মাইনাস, এটা হচ্ছে এই তো বি নম্বরে। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই, চলো। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ লন পেয়ার ইলেকট্রনস? কোনটার মধ্যে সবচেয়ে বেশি লন পেয়ার ইলেকট্রন আছে? এইটার ক্ষেত্রে শুরুতেই বলে দিচ্ছি, লন পেয়ার মানে কি, তুমি দেখবে কোভ্যালেন্ট বন্ড বেশি কোথায় আছে, সেখানে কি বন্ড পেয়ার বেশি। বাট ওই যে কোভ্যালেন্ট বন্ডে যারা পার্টিসিপেট করছে তাদের সংখ্যা যত বেশি হবে তত তুমি কি চারদিকে বেশি লন পেয়ার পাবা। তাহলে H2O এটার মধ্যে কি একটা অক্সিজেন
দুইটা হাইড্রোজেন, হাইড্রোজেনের মধ্যে তো কোনো লন পেয়ার নাই। আর অক্সিজেনের মধ্যে কয়টা আছে? দেখো অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। তার মধ্যে দুইটা হচ্ছে বন্ড পেয়ারে চলে গেছে, ঠিক আছে? তাহলে বাকি আছে কয়টা? বাকি আছে হচ্ছে তোমার দুইটা, মানে 4টা ইলেকট্রন, মানে 2 পেয়ার। আচ্ছা, জেনন ফ্লোরাইড এটার মধ্যেও কম হবে। আমরা যদি একটু বড়র দিকে আগাই, IF6, হ্যাঁ, আয়োডিন হেপ্টাফ্লোরাইড, এটার মধ্যে যদি যাই তাহলে দেখো সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ভাইয়া আয়োডিন। আয়োডিনের সাথে 7টা ফ্লোরিন আছে, ঠিক আছে? বেশি বড় করা যাবে না। 3, 4, 5, 6, 7, 7টা ফ্লোরিন আছে। তাহলে এখানে ফ্লোরিন লিখলাম, ফ্লোরিন লিখলাম, ফ্লোরিন, ফ্লোরিন। আচ্ছা, এবার আসি যে আয়োডিনের মধ্যে আগে সেন্ট্রাল অ্যাটমেরটা হিসাব করি। সেন্ট্রাল অ্যাটমের মধ্যে ভ্যালেন্স ইলেকট্রন 7, 7টাই হচ্ছে শেয়ার করে দিচ্ছে, তাহলে ওর কোনো লোন পেয়ার নাই। এবার আসি ফ্লোরিনের জন্য। ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিন, প্রত্যেকটা ফ্লোরিন কি করছে? একটা করে ইলেকট্রন শেয়ার করছে, তাই না? তাহলে প্রত্যেকটা ফ্লোরিন যদি একটা করে ইলেকট্রন শেয়ার করে, তাহলে ফ্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7, 7 থেকে 1 গেলে থাকে 6, 6টা মানে কি 3 জোড়া, তাহলে 3 পেয়ার। 3 ইন্টু কয়টা ফ্লোরিন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা। তাহলে এখানে লোন পেয়ার আছে হচ্ছে 21টা ভাইয়া। একইভাবে আমরা যদি SF6 এরটা চিন্তা করি, SF6 এর ক্ষেত্রে দেখো ভাইয়া 6টা ফ্লোরিন আছে, ঠিক আছে? ছয়টা ফ্লোরিন, ভ্যালেন্স ইলেকট্রন সালফারের কত? 6। তাহলে 6টা ভ্যালেন্স ইলেকট্রনে কি হয়েছে? শেয়ার হয়ে গেছে। তাহলে সালফারের জন্য 0, 6টা ফ্লোরিনের জন্য একইভাবে কি 3, 6, 8, 3, 6 হচ্ছে 18। তাহলে বাকিরা কিন্তু আর এত বেশি পরিমাণ লোন পেয়ার আমাদের দিতে পারছে না। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া এই আমাদের এফ, IF7 বা বি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সামনের দিকে আগে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কালার্ড কম্পাউন্ড? ভাইয়া কালার্ড কম্পাউন্ড কারা? যারা ট্রানজিশনাল। এখন আসতেছে ট্রানজিশনাল হওয়ার শর্ত কি। কালার্ড কম্পাউন্ড কারা ফর্ম করে? যারা হচ্ছে ট্রানজিশনাল এলিমেন্ট। মনে আছে কিনা জানি না। ট্রানজিশনাল এলিমেন্টের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কালার্ড কম্পাউন্ড ফর্ম করা, আর একটা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, তারপরে কি কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে। ওকে, যাই হোক, তাহলে ট্রানজিশনাল এলিমেন্ট কোনটা সেটা দেখব। সেন্ট্রাল অ্যাটম, দেখো ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম তো ট্রানজিশনালই না। তারপরে হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, এখানে স্ক্যান্ডিয়াম 3+ কি একটু আগেই দেখছি ট্রানজিশনাল না। এখানে কপারটা আছে, কপার 2+ আকারে নাকি 3+ আকারে এটা দেখতে হবে। এখানে আছে কপার শুধু প্লাস, মানে কপার প্লাসের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো তুমি, কপার 2+ কিন্তু ভাইয়া ট্রানজিশনাল, বাট এখানে কিন্তু স্টেবল আয়ন হিসেবে ইউজ হয় না। কপার প্লাস মানে হচ্ছে আর্গন আর 3D10, তাহলে এটাও কি ট্রানজিশনাল না। এখন আসতেছি কোবাল্ট 2+, কোবাল্ট ক্লোরাইড মানে হচ্ছে কোবাল্ট 2+। হ্যাঁ, কোবাল্ট কত বলো তো? কোবাল্ট হচ্ছে আয়রনের পরে, তাহলে 27, তাই না? কোবাল্ট 2+-এর জন্য যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো, তাহলে তুমি দেখতে পাবা যে আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন, এরপরে 3D 4s2 থেকে 0 থেকে 2টা চলে গেল, তাহলে 4s0 আর 3d7, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোবাল্টের ইলেকট্রনিক কনফিগারেশন যদি কোবাল্ট 2+ আয়ন হয়। তাহলে এখানে হচ্ছে কোবাল্ট 2+, রাইট অ্যান্সার হচ্ছে ডি, কারণ যে ট্রানজিশনাল সেই কালার্ড কম্পাউন্ড ফর্ম করবে। ওকে, আচ্ছা, হাউ মেনি হাইড্রোজেন বন্ডস এক্সিস্ট ইন ইচ অক্সিজেন অ্যাটম ইন আইস? আইসের এটা একদম মুখস্থ রাখাই ভালো যে আইসের মধ্যে হচ্ছে, পানির মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম 4টা করতে পারে, আর বরফের মধ্যে কয়টা করতে পারে? 2টা ম্যাক্সিমাম হাইড্রোজেন বন্ড করতে পারে, ঠিক আছে? কিভাবে? ওই যে আমরা যদি হচ্ছে হাইড্রোজেন বন্ডের ইয়া দেখি,
হ্যাঁ, স্ট্রাকচারটা দেখি। ঠিক আছে, আগে ষড়ভুজ বা এই যে হেক্সাগনটা এঁকে নিবা, তাহলে তোমার ইয়ার জন্য সহজ হবে। যেরকম একটা জায়গা যদি আমরা একটু দেখি যে কিভাবে থাকে আর কি, এটা আমরা পরবর্তীতে ইয়া করে দিব আর কি। ধরো এখানে হচ্ছে অক্সিজেন, এটা হাইড্রোজেন, এটা কি হাইড্রোজেন। ওকে, তাহলে এখানে আবার আরেকটা কি হবে, অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন, তাহলে এখানে আবার অক্সিজেন। এখন দেখো এই যে একটা পানির অণু, এই যে একটা পানির অণু, এই যে একটা কি, এই অক্সিজেনটা একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করে, আবার এখান দিয়ে তুমি আর একটা দেখতে পাবা আর একটা হাইড্রোজেনের সাথে ও হচ্ছে বন্ড ফর্ম করতেছে। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে আমরা দেখতে পাই যে দুইটা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। ঠিক আছে, বা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে একটা আর এখানে একটা, তো ফাইন। এখানে আমরা আর একটা হাইড্রোজেন বসাই যদি, তাহলে হচ্ছে ঠিক আছে, এই যে একটা হাইড্রোজেন বন্ড, তাহলে এই যে একটা, এই যে একটা, ঠিক আছে, দুইটা। আমি বাকিগুলো রাখলাম না, আমরা হয়তো দেখছোই বইয়ে, তাই না? তো চলো পরবর্তীটা দেখি আমরা। আমরা দেখতে পাচ্ছি আর একটা স্টেম আছে এরকম, বলছে যে এই যে এলএমএন, তিনটা এলিমেন্ট আছে বিটুইন। এখন ইলেকট্রোনেগেটিভিটি দেওয়া আছে যে এন এর জন্য, এনটা কি এনএস টু এনপি5, এখানে এসপি5 হয়ে গেছে, সরি এনপি5। ঠিক আছে, যেটার ইলেকট্রোনেগেটিভিটি আসলে 3, তাহলে এই যে এনপি5 মানে কি, ওই যে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7টা, তাহলে গ্রুপ 17 এর কার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে বলতো তোমার 3, ক্লোরিন, তাই না? তাহলে এইটা আসলে 3s2 3p5, তাহলে আমরা এন এর ভ্যালু পেয়ে গেলাম, তাই না? তাহলে এন কে আমরা লিখতে পারি ক্লোরিন। ওকে ফাইন। আচ্ছা, এবার আসতেছে n+1s2, তার মানে 4s2। 4s2 আছে কার ভাইয়া, 4s2 পরে ভ্যালেন্স ইলেকট্রন আর নাই, তার মানে হচ্ছে ভাইয়া ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম। আচ্ছা, এরপরে আসতেছি আমরা ns2, মানে 3s2। 3s2 মানে কি, ম্যাগনেসিয়াম। ওকে, এবার আসতেছি যে ln2 আর mn2। ln2 আর mn2 এর মধ্যে mn2 হ্যাজ হায়ার, তার মানে এই দুইটা কম্পাউন্ডের মধ্যে আমরা তুলনা করব, তাহলে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 আর হচ্ছে mn2 মানে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম Cl2। তাহলে আসলে বেসিক্যালি কার মধ্যে কম্পেয়ার করতেছি সেটা বোঝার আগে একটু দেখি যে কোশ্চেনে কি চাইছে। মেল্টিং পয়েন্ট বেশি, সলিউবল ইন ওয়াটার, কোভ্যালেন্ট। ঠিক আছে, কে বেশি, কার মেল্টিং পয়েন্ট বেশি, কার সলিউবিলিটি বেশি, কে বেশি কোভ্যালেন্ট। ঠিক আছে, আচ্ছা ভাই, মেল্টিং পয়েন্ট বেশি হওয়া মানে কি, আয়নিক ইয়া বেশি, ক্যারেক্টারিস্টিক্স বেশি। সলিউবিলিটি পানির মধ্যে বেশি হওয়া মানে কি, আয়নিক কনফিগারেশন বেশি। তাহলে অবভিয়াসলি যে যার এই দুইটা বেশি হবে তার কোভ্যালেন্ট সব বৈশিষ্ট্য কি হবে, কম হবে। ঠিক আছে, তার মানে আমরা এখানে ফাজন্স রুল অ্যাপ্লাই করবো আর কি। তাহলে এখানে দেখো অ্যানায়ন সেম, তাহলে ক্যাটায়ন হচ্ছে ডিফারেন্ট। তাহলে আমরা দেখব যে ম্যাগনেসিয়াম 2+ আর ক্যালসিয়াম 2+। আমরা কি জানি যে ক্যাটায়ন এর আকার যত ছোট হবে তার কি পোলারাইজেশন, ক্যাটায়ন এর সাইজ যত ছোট, পোলারাইজেশন তত বেশি। তত বেশি, তাই না? তাহলে এখন Mn2 এর কি কি বেশি আছে সেটা আমরা দেখতে চাই। Mn2 কে ভাইয়া, Mn2 হচ্ছে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, আর Ln2 কে,
Ln2 হচ্ছে ভাইয়া ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওকে, তো ফাইন, আমরা পেয়ে গেলাম যে আয়নিক কম্পাউন্ডগুলোর মধ্যে কার পোলারাইজেশন বেশি। যার পোলারাইজেশন বেশি সে কি, সে বেশি সমযোজী। সে যদি বেশি সমযোজী হয় তার সব কিছু কী হবে, কম হবে। তাহলে এই দুইটাই কিন্তু আয়নিক কম্পাউন্ড। এখন আয়নিক কম্পাউন্ডের মধ্যে কে বেশি বিচ্যুতি দেখায়? যার আকার ছোট, কারণ পোলারাইজেশন যত বেশি সে তত সমযোজী। তাহলে এইটা বেশি কোভ্যালেন্ট, এইটা যদি বেশি কোভ্যালেন্ট হয় এটার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি সব কি হবে, কম হবে। তাহলে Mn2 সব কিছু কি বেশি হবে। তাহলে Mn2 মানে ক্যালসিয়াম ক্লোরাইড, এইটার হচ্ছে মেল্টিং পয়েন্ট বেশি হবে, সলিবিলিটি বেশি হবে, তারপরে হচ্ছে কি বলে বয়লিং পয়েন্ট বেশি হবে, এবং এটা লেস কোভ্যালেন্ট। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি টেকনিক্যালি আনসার শুরুতে পেয়ে গেছি যে অবভিয়াসলি দুটার মধ্যে কম্প্যারিজন হবে, এবং সবগুলাই দেখো দুইটা করে আছে। তাহলে যার মেল্টিং পয়েন্ট বেশি, সলিবিলিটি বেশি, সে অবশ্যই কোভ্যালেন্ট হবে না। তাহলে এইটা শুরুতেই বাদ। এই দুইটা রাইট অ্যান্সার। আমরা যদিও হচ্ছে ব্যাখ্যা সহ দিছি, বাট যদি তোমার কাছে টাইম কম থাকে তাহলে তুমি এই শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো চাইলে। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন চলো। M2N3, তাহলে হচ্ছে আমরা পরেরটা দেখি চলো। হুইচ কম্পাউন্ড ইজ কালার্ড? কোনটা কালারফুল কম্পাউন্ড? ঠিক আছে, কালারফুল কম্পাউন্ড মানেই কি বলতো? মানেই হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন মানেই কি? ট্রানজিশনাল মানেই হচ্ছে ভাইয়া D1 থেকে 9 আছে কোথায়, কোন আয়নের কনফিগারেশনে, সেটা দেখলেই হয়ে যাবে। তাহলে দেখো জিঙ্ক সালফেট, জিঙ্ক 2+, এটা আগে থেকেই বাদ। স্ক্যান্ডিয়াম 3+, এটা আগে থেকেই বাদ। এবার আসতেছি এখানে MnO2, এখানে ম্যাঙ্গানিজের হচ্ছে চার্জ +4, টাইটেনিয়ামেরও হচ্ছে +4। ঠিক আছে, এখন টাইটেনিয়াম +4 যদি হয় তাহলে টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার হচ্ছে 22। এখানে যদি টাইটেনিয়াম +4 করো তুমি, তাহলে আলটিমেটলি তুমি পাবা হচ্ছে, এমনিতে টাইটেনিয়ামে থাকে এই আর্গন 3D আর 4s, 4s এ থাকে দুইটা, 3D তে থাকে দুইটা। তো টাইটেনিয়াম 4+ হলে কি হবে বুঝতেই পারতেছো, আর্গনের মতোই থাকবে, 3D 0 হয়ে যাবে, 4sও 0 হয়ে যাবে। তাহলে ভাইয়া এইটা বাদ। তাহলে আমার মনে হচ্ছে কেন জানি এটা হবে। তারপরে চেক দিয়ে দেখি ম্যাঙ্গানিজ 4+ আসলে কি। ম্যাঙ্গানিজ +4 যদি হয় তাহলে ম্যাঙ্গানিজ 25, তাই না? ম্যাঙ্গানিজ 25-এর মধ্যে এমনিতে থাকে হচ্ছে আর্গন, এরপরে 3D আর 4s যদি হয় 4s2 3D 5, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ নর্মালটা। তো এখন যদি আমি এটাকেই +4 আয়ন হিসাবে ট্রিট করি, বা +4 যদি হয় এটার কনফিগারেশন, তখন এটার চেহারা হবে হচ্ছে ভাইয়া এই, ধরো কি হবে, এই দুইটা চলে যাবে, দুইটা ইলেকট্রন গেল, আর 5 থেকেও দুইটা চলে যাবে, তাহলে 3D3 4s0। ওকে ভাইয়া, তাহলে আলটিমেটলি আমরা এইখানে পাবো হচ্ছে ম্যাঙ্গানিজ 4+, আর এটা কি হবে, শুধু ম্যাঙ্গানিজ। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে ম্যাঙ্গানিজ 4+ এর ক্ষেত্রে হচ্ছে কালার্ড কম্পাউন্ড ফর্ম হবে, কারণ এটার জন্য D1 থেকে D9 এই কনফিগারেশন আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড হলো না। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি PCl3 আর PCl5 দুইটা কম্পাউন্ড আছে। এখন বলছে দ্য পজিশন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইন দ্য পিরিয়ডিক টেবিল। সেন্ট্রাল অ্যাটমকে ফসফরাস, ফসফরাস এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 15। তাহলে আমরা যদি পজিশন ডিটারমাইন করতে চাই তাহলে নিয়ন, নিয়নের পরে হচ্ছে তোমার 3s2 3p3, তাহলে এটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। তাহলে এটার পিরিয়ড নাম্বার কত? পিরিয়ড হচ্ছে 3। গ্রুপ কত? গ্রুপ হচ্ছে S+P+10। তাহলে S+P+10 মানে হচ্ছে 2 + 3 + 10 মানে হচ্ছে কত? 15। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া বি, থার্ড পিরিয়ড 15th গ্রুপ। আচ্ছা, ফর দ্য টু ফিগার্স, দুইটা ফিগারের মধ্যে তুলনা করতে বলছে। ইন দ্য ফার্স্ট ফিগার sp2 হাইব্রিডাইজেশন ইজ অবজার্ভড। এটা কি আসলে ট্রু কিনা আমরা একটু দেখব।
PCl3, হ্যাঁ সরি PCl5 লিখে ফেলছি, দুঃখিত, PCl3। আচ্ছা, এখন জেনারেলি আমরা যদি হাইব্রিডাইজেশন করতে চাই, হাইব্রিডাইজেশনের জন্য স্টেরিক নাম্বার আমরা বা কতগুলো অরবিটাল হাইব্রিডাইজ হচ্ছে সেটা আমরা জানতে চাই। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভ্যালেন্স ইলেকট্রন, তারপরে হচ্ছে মনোভ্যালেন্ট কয়টা এলিমেন্ট আছে সেইটা -C+A/2, তাই না? এটা হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন নাম্বার বের করার ওয়ে। এখন ভ্যালেন্স ইলেকট্রন ফসফরাসের জন্য কত, 5। মনোভ্যালেন্ট আছে কয়টা, 3টা। ক্যাটায়ন অ্যানায়ন বা কোনো চার্জ নাই, ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ভাইয়া তোমার 8 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4। তাহলে 4 যদি হয় কারো স্টেরিক নাম্বার, তাহলে সেটা জেনারেলি কি হয়, sp3 হাইব্রিডাইজেশন হয়। তাহলে রাইট অ্যান্সার প্রথমটা কি রাইট নাকি রং? হাইব্রিডাইজেশন কোনটা অবজার্ভ করা হয়েছে, আমরা দেখলাম যে sp2 বলছে এখানে, তাহলে এখানে তো sp2 হচ্ছে না, এখানে হচ্ছে sp3। তাহলে আমরা বুঝলাম যে প্রথমটা ভুল কথা। আচ্ছা, in the second figure sp3d hybridization is observed। সেম সূত্র আমরা আবার অ্যাপ্লাই করব ফর কে, ফর হচ্ছে PCl3, PCl5 এর জন্য এবার অ্যাপ্লাই করব। PCl5 যদি হয় তাহলে একই ওয়েতে যদি আমরা আগাই, স্টেরিক নাম্বার কত আসে, ভ্যালেন্স ইলেকট্রন 5, মনোভ্যালেন্ট ইলেকট্রনও হচ্ছে, মনোভ্যালেন্ট মৌল হচ্ছে 5টা, বাকি সব কি 0। তাহলে ডিভাইডেড বাই হচ্ছে 2, এখানে আমরা পাই 5। তাহলে এখানে অবশ্যই sp3d হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে sp3d, তাহলে এটা ট্রু। Though the bond angles in the first figure is different, in the second figure the bond angles are the same। আচ্ছা, তাহলে ফার্স্ট ফিগারে আচ্ছা, যেটা বলছে যে ফার্স্ট ফিগারে হচ্ছে বন্ড অ্যাঙ্গেল সেম থাকে, কিন্তু সেকেন্ড যে ফিগার সেটাতে বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্ট হবে। দেখো ভাই, sp3 এর ক্ষেত্রে কি হয়, সেটা তোমার ত্রিভুজাকৃতির হোক আর হচ্ছে তোমার ওই চতুস্তলকীয় বা হচ্ছে টেট্রাহেড্রাল হোক, বন্ড অ্যাঙ্গেলগুলো সবগুলা কি হয়, সমান থাকে। বাট সেকেন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে ট্রায়াগোনাল বাইপিরামিডাল। তাহলে একটা থাকে হচ্ছে ত্রিভুজের মতো আর দুইটা থাকে হচ্ছে উপর দিয়ে। তাহলে একটা বন্ড অ্যাঙ্গেল থাকবে হচ্ছে ভাইয়া 120 ডিগ্রি আর একটা থাকবে 90 ডিগ্রি। সো এটা ডিফারেন্ট হয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2 আর 3, ঠিক আছে, সি। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। ইন হুইচ পিরিয়ড ইজ কপার পজিশনড ইন দ্য পিরিয়ডিক টেবিল? পিরিয়ডিক টেবিলের কোন পিরিয়ডে কপার থাকে? আচ্ছা, এখানে কিন্তু পিরিয়ড নাম্বার 10 তো হওয়া পসিবল, এটা বেসিক্যালি গ্রুপ হবে, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা রাইট হয়। তোমরা জানো যে কপারের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কত, 19 হচ্ছে এর এই অ্যাটমিক নাম্বার। তাহলে আর্গনের পরে এটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রনিক কনফিগারেশন ছিল, 3d10 4s1। তাহলে লাস্ট ইলেকট্রনটা যায় হচ্ছে 3d তে। তাহলে ডি এর জন্য আমাদের গ্রুপ নাম্বার কি ছিল, গ্রুপ নাম্বার ছিল হচ্ছে ডি এর ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন, তার মানে হচ্ছে 10 প্লাস 1 মানে কত, 11, ঠিক আছে, সি। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটা ছক দেওয়া আছে, A2M A2N। এ কে ভাইয়া, এ হচ্ছে হাইড্রোজেন, এম কে গ্রুপ নাম্বার 16 এর একদম পিরিয়ড 2 এর যে এলিমেন্ট সেটা আসে। এম হচ্ছে তাহলে অক্সিজেন আর এন হচ্ছে কে, এন হচ্ছে সালফার। এখন এই দুইটা কম্পাউন্ডের মধ্যে বলছে সেম সিমিলার হাইব্রিডাইজেশন আছে কিনা। প্রথমটা হচ্ছে ভাইয়া H2S, পরেরটা হচ্ছে H2O। ভাইয়া দুইটারই ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে তোমার
কত বলো তো? দুইটার ভ্যালেন্স ইলেকট্রনই হচ্ছে 6। তাহলে আমরা যদি আবার দুইটার সাথে দুইটা করে হাইড্রোজেন আছে, তাহলে হাইব্রিডাইজেশন বা স্টেরিক নাম্বার যদি বের করতে চাই, তাহলে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন 6 প্লাস 2 মাইনাস 0 প্লাস 0 ডিভাইডেড বাই 2, তাহলে আসবে হচ্ছে ভাই একবারে 4, যেটা দ্বারা আমরা বুঝি sp3। ওকে, তাহলে sp3 দুইজনের জন্যই আমরা পাইলাম যে এর জন্য sp3, এর জন্য sp3। ঠিক আছে, ফাইন। কিন্তু H2S এর বন্ড অ্যাঙ্গেল হয় হচ্ছে ভাইয়া 92 ডিগ্রি সেলসিয়াস, 92 ডিগ্রি সেলসিয়াস বলতেছি, আচ্ছা। আর H2 এর জন্য আসে হচ্ছে 104 ডিগ্রি 30 মিনিট বা 104.5 ডিগ্রি। ঠিক আছে, 104। আচ্ছা, তো এখন দেখতেছি যে হ্যাভ সিমিলার হাইব্রিডাইজেশন, এটা ট্রু, কিন্তু সেম বন্ড অ্যাঙ্গেলস কি হয় না, হয় না। হ্যাভ ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিস, এটা ট্রু। কেন এটা ট্রু? কারণ এই যে H2O হয় হচ্ছে ভাই লিকুইড। কেন লিকুইড হয়? বিকজ অফ হাইড্রোজেন বন্ড, এটার মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম হইতে পারে। আর H2S এটা হয় হচ্ছে ভাই গ্যাস, কারণ এটার মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম হয় না। ঠিক আছে, তাহলে ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি অবভিয়াসলি এখানে এক্সিস্ট করে, তার অ্যান্সার হচ্ছে বি। ওকে, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ক্যান বি হাইড্রোলাইজড। ঠিক আছে, হাইড্রোলাইসিস করতে পারবে কোনটা? EX4, ই কে ভাইয়া? ই হচ্ছে তোমার 14 নম্বর গ্রুপের, ডি হচ্ছে কার্বন, ই হচ্ছে তাহলে সিলিকন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিলিকন। এক্স কে? এক্স হচ্ছে ভাইয়া 3 নম্বর গ্রুপ, পিরিয়ড 17 নম্বর গ্রুপ, তাহলে এক্স হচ্ছে ক্লোরিন, তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড। DX4 মানে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। BX আর CX, বি কে আর সি কে সেটা একটু দেখে আসি। বি হচ্ছে গ্রুপ 1 পিরিয়ড 2, তার মানে হাইড্রোজেনের পরের জন লিথিয়াম। আর সি কে? সি হচ্ছে সোডিয়াম, তাহলে এটা হচ্ছে ভাইয়া লিথিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ভাইয়া সবার আগে বাদ দিব কাদেরকে বলো তো? বুঝতেই পারতেছো, এই দুইটা কখনোই হাইড্রোলাইজড হয় না, আদ্র বিশ্লেষিত হয় না। এরা কি করে? এরা ভাইয়া ডিরেক্টলি আয়োনাইজড হয়, পানির মধ্যে দ্রবীভূত হয়, ডিজলভড হয়। এইবার এই যে জাস্ট 2024-25-এর ডিউ ভর্তি পরীক্ষায় এটা আসছে যে সোডিয়াম ক্লোরাইড নিচের কোনটা হাইড্রোলাইজড হয়, এই সেম কোশ্চেনটাই আসছে। ঠিক আছে, তো সোডিয়াম ক্লোরাইড কিন্তু আয়োনাইজড হয়, আয়নিত হয়, নট হাইড্রোলাইজড হয়। ঠিক আছে, তাহলে হাইড্রোলাইজড হয় হচ্ছে এদের মধ্যে সিলিকন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, কেন সিলিকন টেট্রাক্লোরাইড হয়? কারণ এর হচ্ছে ফাঁকা ডি অরবিটাল থাকে। এখন কিভাবে হয় রিঅ্যাকশনটা তো তোমরা জানোই, যে এই যে সিলিকনের 4 মাথায় 4টা কি থাকে? ক্লোরিন থাকে। ঠিক আছে, আমরা যদি একটা হাইড্রোজেন, একটা যদি ইয়া নিয়ে আসি, পানি নিয়ে আসি, HOH, ঠিক আছে, তখন কি হয়? তখন খুবই সিম্পল একটা রিয়াকশন আমরা এখানে দেখতে পাই। এই যে ক্লোরিন আর এই হাইড্রোজেন মিলে চলে যায় হচ্ছে HCl। ঠিক আছে, তো ফাইন, এটাতে তো আমাদের কোনো ক্ষতি নাই। তারপরে রিয়াকশনটা আসলে কোন দিকে মোড় নেয় সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। ঠিক আছে, একটু পরে আমরা দেখতে পাই যে এখান থেকে এরা মিলে যখন HCl তৈরি করছে, তখন এই ক্লোরিন তো চলে গেছে, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে একটা কি বলতো OH। এরকম করে প্রত্যেকটা ক্লোরিনকে অ্যাটাক করে পানি নিয়ে যায়, আমরা আলটিমেটলি পাই হচ্ছে সিলিসিক অ্যাসিড বা SiO4, OH4। তাহলে আমাদের সিলিকন টেট্রাক্লোরাইড হচ্ছে আত্র বিশ্লেষিত হয় বা হাইড্রোলাইজড হয়। CCl4 হয় না, কারণ এটার আকার অনেক ছোট, কেন্দ্রীয় পরমাণুর মধ্যে স্টেরিক বাধা বা স্টেরিক কন্ট্রাকশন অনেক বেশি হয়। আচ্ছা, পানির মলিকিউলের মধ্যে ইন ওয়াটার মলিকিউল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ HOH? হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন বন্ড অ্যাঙ্গেল কত তোমাদের কাছে জানতে চাইছে। একদমই ইজি জিনিস, একটু কয়েকবার করছে এটা। এটা কত বলো তো? এটা হচ্ছে 104.5 ডিগ্রি সেলসিয়াস, বইলো না আমার মতো। ঠিক আছে, আচ্ছা।
For iron 2 plus and iron 3 plus, iron 2 plus is less stable. সত্য কথা, iron 2 plus কম স্টেবল। কেন? কারণ হচ্ছে ওটার মধ্যে আয়ন কম। iron 3 plus is more stable. ট্রু। বোথ আয়নস আর কালার্ড, এটাও ট্রু, কারণ এরা কি ট্রানজিশনাল এলিমেন্ট। তাহলে ডি রাইট অ্যান্সার। হুইচ ওয়ান হ্যাজ মোর আয়নাইজেশন এনার্জি? বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। আচ্ছা ভাইয়া, তাহলে এটা কিন্তু সবাই সেম পিরিয়ডের। তাহলে আমরা যদি লিখি বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। দেখো বোরন থেকে যত আমি এদিকে আগাবো আকার তত কি হবে? কমতে থাকবে। তাহলে অবভিয়াসলি বোরনের হচ্ছে কি হবে? সবচেয়ে কম হবে আয়নাইজেশন এনার্জি। তারপরে কার হবে? কার্বনের। এখন আসি নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কিন্তু একটা ব্যতিক্রম আমরা দেখতে পাই। কি ব্যতিক্রম? এই যে নাইট্রোজেনের জন্য ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখো, তাহলে এটা পাওয়া হচ্ছে তোমার 2s2 2p3। আর অক্সিজেনের জন্য যদি সেমটা দেখো 2s2 2p4। এটা অধিক স্টেবল, এটা লেস স্টেবল। ফলে দেখা যায় যে অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি নাইট্রোজেনের চেয়ে বেশি হয়ে যায়। ঠিক আছে, ফলে আমরা দেখতে পাই যে এই ভদ্রলোকের হচ্ছে কমে যায় এবং এই ভদ্রলোকের কি বলতো বেড়ে যায় আয়নাইজেশন এনার্জি। তো আমরা যদি ফাইনালি অর্ডারটা সাজাই তাহলে হচ্ছে এইভাবে সাজানো যায়। তাহলে নাইট্রোজেনের হচ্ছে ভাইয়া বেশি আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে। আচ্ছা, হুইচ ওয়ান ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? হ্যালোজেনগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস বল যার কি হয় বলতো বেশি হয়, সেটা লিকুইড হয়। তাহলে আমরা দেখতে পাই যে আয়োডিন হচ্ছে সলিড হয়ে যায়, এই দুইটা গ্যাস থাকে, যত আকার বাড়ে তত হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস বল বৃদ্ধি পায়। ফলে ব্রোমিন হয় হচ্ছে লিকুইড আর আয়োডিন হয় হচ্ছে সলিড। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে ব্রোমিন। আচ্ছা, হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন অফ NH4 প্লাস? চলো করে ফেলি। কি বলছি? ওই যে বি প্লাস এম মাইনাস সি প্লাস এ, হ্যাঁ, ডিভাইডেড বাই 2। তাহলে চলো বাচ্চারা করে ফেলি। ভি কত ভাইয়া? নাইট্রোজেনের জন্য ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5। এম হচ্ছে ভাই হাইড্রোজেন আছে কয়টা? 4টা। ক্যাটায়নের চার্জ 1, তাহলে -1। অ্যানায়ন আছে না, তাহলে 0 প্লাস 0 ডিভাইডেড বাই 2। তাহলে হচ্ছে 5 আর 4 9 মাইনাস 1 মানে হচ্ছে 8/2। তাহলে কত হয়? একবারে 4। 4 মানে কি? sp3। sp3 যদি হয় তাহা হইলে আনসার হবে হচ্ছে ডি। ওকে, হুইচ ওয়ান ইজ আ ফেরোম্যাগনেটিক এলিমেন্ট? ফেরোম্যাগনেটিক কারা? এটার জন্য একটা ছন্দ আছে, সেটা হচ্ছে ফেকোনি। ঠিক আছে, ফেকোনি। আয়রন, কোবাল্ট, নিকেল। তাহলে এবার দেখো নিকেল আছে নাকি, কোবাল্ট আছে কিনা, অথবা আয়রন আছে কিনা। অবশ্যই কোবাল্ট আছে, তাহলে কোবাল্ট। ঠিক আছে, কোনো কথা নাই, চোখ বুঝে রাইট অ্যান্সার। তাহলে এই হচ্ছে ফেরোম্যাগনেটিক এলিমেন্ট। ঠিক আছে, ওকে। তো আমরা পরবর্তীতে দেখি, চলো নেক্সটটা কি হবে। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস হ্যাজ ইলেকট্রনস ইন দ্য ডি অরবিটাল অফ দ্য অ্যালকালাইন রেডিক্যাল? আচ্ছা, এটা একটা মজার কোয়েশ্চেন। আচ্ছা ভাইয়া, যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে, ধরো একটা সল্ট সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, আমরা আগে একটু বুঝি যে কোনটা হচ্ছে অ্যালকালাইন হয় আর কোনটা হচ্ছে অ্যাসিডিক হয়। ঠিক আছে, এই যে দেখো সোডিয়াম ক্লোরাইড আসছে কোথা থেকে? ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl এর বিক্রিয়া থেকে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে অ্যালকালাইন আর HCl এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের অ্যাসিড। তো ফাইন, এটা তো আমরা জানি, এখানে কোনো প্যারা নাই। আমরা দেখব যে কোনো একটা সল্টের মধ্যে যদি বলে যে অ্যালকালাইনটা কোনটা, তোমরা দেখবো যে সব সময় যে কোনো মেটাল হাইড্রোক্সাইড কি হয় বলো তো? বেস হয় বা অ্যালকালি হয়। তাহলে যে কোনো সল্টের মধ্যে বা যে কোনো কম্পাউন্ডের মধ্যে বেসিক্যালি তুমি যদি দেখো যে এই যে মেটাল যেটা, সেটাই হচ্ছে কি বলতো? অ্যালকালাইন। তাহলে আমরা এটাকেই কি বলবো? অ্যালকালাইন বলবো। ঠিক আছে, এটা মাথায় থাকবে, এটা কিন্তু একটা
মজার ছিল। তাহলে ডি অরবিটাল অ্যালকালাইন রেডিক্যাল মানে হচ্ছে কোন মেটালটার মধ্যে, এই অ্যালকালাইন রেডিক্যাল বলতে আমরা বুঝবো যে মেটাল যেটা সেটাই হচ্ছে অ্যালকালাইন। ওকে, তাহলে স্ক্যান্ডিয়াম 3+, কারণ Cl3 আছে, তাহলে এটা হচ্ছে +3। আগে বলতেছি এটা হবে না, কারণ 21 থেকে 3 গেলে 18 থাকে। টাইটানিয়াম টেট্রাক্লোরাইড, এটাও কি হবে? এটাও হবে না, কেন বলো তো? টাইটানিয়ামের হচ্ছে 22 থেকে 4টা গেলে এটা হচ্ছে টাইটানিয়াম +4, এটাও হবে না, একটু আগেই করছি আমরা। ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম এখানে আসতে হচ্ছে তোমার 2+, আর ক্যালসিয়াম 2+ হইলেও ক্যালসিয়ামের তো ভাই ডি ব্লকই নাই, মানে ডি নাই, ও করতে আসবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ক্রোমিয়াম হবে। তারপরেও হচ্ছে আমরা একটু এই টাইটানিয়াম আর ক্রোমিয়াম তোমাকে করে দেখাচ্ছি, ঠিক আছে? ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম 2+ হলে ভাইয়া জেনারেলি কি হবে? আর্গন। ক্রোমিয়াম কি বলো তো? ওই যে সেই বিশেষ চাহিদা সম্পন্ন মৌলটা যেটার ইলেকট্রনিক কনফিগারেশন একটু ডিফারেন্ট। তাহলে 4s1 আর 3d5 থাকে জেনারেলি, বাট কিন্তু 4s থেকে একটা চলে যাবে, 3d5 থেকে একটা চলে যাবে, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে তোমার 4s0 3d4। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি ডি অরবিটালে ইলেকট্রন থাকবে কিনা, তাহলে এটা এখানে 3d4 আছে। এখন টাইটানিয়ামের ক্ষেত্রে কি হবে? জেনারেল টাইটানিয়ামের হচ্ছে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন কি? আর্গন 3d2 4s2। ঠিক আছে ভাইয়া, এখন চারটাই যদি চলে যায় তাহলে কি হবে? 3d0 4s0, এটাও চলে যাবে, এটাও চলে যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে 3d0 4s0 ফর টাইটানিয়াম +4। তাহলে এটাও হবে না, রাইট অ্যান্সার কি? শুধু সি। Which of the following ionization requires the least energy? কার আয়নাইজেশন এনার্জি কম? সবচেয়ে কম এনার্জি লাগবে আয়নাইজেশনের জন্য। এখানে আছে কে কে? আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। ঠিক আছে, তাহলে আমরা গ্রুপ ওয়াইজ যদি সাজাই ফেলি, একটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম, আর একটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম। তাহলে ভাইয়া আমরা শুরুতেই উপরের দুইটাতে বাদ দিয়ে দিতে পারি, কেন? কারণ হচ্ছে যারা হ্যাঁ, যারা উপরের দিকে থাকে তাদের কি এনার্জি শেল বেশি। তাহলে এনার্জি শেল যদি বেশি হয় তাহলে, বা সাবশেল যদি সরি এনার্জি লেভেল যদি বেশি হয়, তাহলে এদের আয়নাইজেশন এনার্জি কি হবে? লেস হবে। ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি এদের দুইজনের কম হবে, তাহলে এরা বাদ। এবার আসতেছি পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কার আয়নাইজেশন এনার্জি কম হবে? কম হবে কার? পটাশিয়ামের। কেন? যে হচ্ছে লেফটে থাকে তার আকার বড়, তার সাইজ বড়। সাইজ যদি বড় হয় তাহলে তার কি হবে? তার আলটিমেটলি আয়নাইজেশন এনার্জি হচ্ছে কম হবে। তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া এ। ঠিক আছে, সাইজ যদি বড় হয় আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি হবে ছোট। পরেরটাতে চলে যাই, দ্য বন্ডস দ্যাট এক্সিস্ট ইন H3N BF3। ওকে, এটা একটা মজার কোশ্চেন। কি কি ধরনের বন্ড আছে চলো দেখি। ভাইয়া BF3, তোমাদের কি BF3 এর কথা মনে আছে? এই ভদ্রলোকের হচ্ছে অক্টেট, অক্টেট অসম্পূর্ণ। ঠিক আছে, নট ফিল্ড বা অক্টেট কন্ট্রাকশন হয়। একটু মনে করাই দিতে চাই, এইটার হচ্ছে অক্টেট কন্ট্রাকশন হয়। তার মানে ওর মধ্যে একটা কি ফাঁকা জায়গা আছে, একটা পেয়ারও নিতে পারবে। ওকে, আর এখানে আছে হচ্ছে H3N বা NH3 অ্যামোনিয়া। ঠিক আছে, NH3 এর মধ্যে তো কোভ্যালেন্ট বন্ড আছেই, আর একটা লন পেয়ার ইলেকট্রন আছে। এবার কি হবে বলো তো? কাহিনী খুবই সিম্পল ভাইয়া। কোভ্যালেন্ট কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হচ্ছে ফর্ম করবে। এই যে ওর যে লোন পেয়ার ইলেকট্রনটা আছে এটা BF3 কে দিয়ে দিবে। এখন এটাই হচ্ছে ওই যে H3N
BF3 এর মধ্যে তোমার যে সম্পর্ক সেটা, ঠিক আছে? তো আমরা এখানে দুই ধরনের বন্ড দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ভাইয়া এই যে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, আর এই যে BF3 NH3 এদের মধ্যে আসলে কি, এদের মধ্যে হচ্ছে কোভ্যালেন্ট, ঠিক আছে? তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারি যে দুই ধরনের বন্ড আছে, একটা হচ্ছে ভাইয়া কোভ্যালেন্ট আর একটা হচ্ছে কোঅর্ডিনেট। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া আয়নিক বন্ড নাই, কোভ্যালেন্ট আছে, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট আছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2 আর 3, ঠিক আছে? ওকে, এবার আসতেছি হোয়াট ইজ দ্য নেচার অফ কম্পাউন্ড XY। XY কোথা থেকে পাবো? স্টেমের মধ্যে পাবো। X হচ্ছে NH2 NP2 2s2 2p2, তাহলে 2s2 2p2 এই রকম কনফিগারেশন কার আছে? কার্বন। আচ্ছা, আর Y হচ্ছে NH2 NP4 মানে 2s2 2p4, তাহলে 2s2 2p4 মানে হচ্ছে ভাইয়া অক্সিজেন। এখন বলছে কার্বন মনোক্সাইডের মধ্যে কি কি ধর্ম দেখতে পাও বলো? পিওর কোভ্যালেন্ট কিনা, পোলার কোভ্যালেন্ট কিনা, নন পোলার কোভ্যালেন্ট কিনা, আয়নিক কিনা, ঠিক আছে? অবভিয়াসলি আয়নিক তো না, কোভ্যালেন্ট। এখন পোলার নাকি নন পোলার নাকি পিওর? পিওর হবে কখন? যখন ইলেকট্রোনেগেটিভিটি সেম হবে। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ভাইয়া 2.5 আর অক্সিজেনের হচ্ছে 3.5, তাহলে ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি কত? 1। তাহলে এটা অবশ্যই কি বলতো, অবশ্যই এখানে পার্শিয়াল পজিটিভ প্রান্ত সৃষ্টি হবে, এখানে পার্শিয়াল নেগেটিভ প্রান্ত সৃষ্টি হবে। অ্যান্ড এই পুরা ভদ্রলোক আসলে কি একটা বলতো, পুরাটা একটা পোলার কোভ্যালেন্ট, পোলারিটি দুইটা পোল ক্রিয়েট হয়েছে, তার মানে কি এটা অবশ্যই পোলার কোভ্যালেন্ট। তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে বি, ঠিক আছে? পিওর হবে কখন? পিওর হচ্ছে ভাইয়া ক্লোরিন, ঠিক আছে, যাদের N2 Cl2, ক্লোরিন ক্লোরিন যদি থাকে দুইটার সেম, ইলেকট্রোনেগেটিভিটি সেম, তখন এটা পিওর কোভ্যালেন্ট হয়। নন পোলার কোভ্যালেন্ট হয় যখন 0.5 থেকে ছোট হয় ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য। ওকে, M2Y ইন কম্পারিজন Ly হ্যাজ, M2Y কে সেটাকে দেখে ফেলি N+1s1, তার মানে হচ্ছে 3s1, 3s1 মানে কি? সোডিয়াম। আর হচ্ছে Ly, L হচ্ছে NS2 2s2, 2s2 মানে হচ্ছে তোমার বেরিলিয়াম, ঠিক আছে? তাহলে M2Y মানে হচ্ছে তোমার সোডিয়াম অক্সাইড আর বেরিলিয়াম অক্সাইড। ওকে ফাইন। এখন বলছে হায়ার মেল্টিং পয়েন্ট মোর সলিউবিলিটি M2Y এর আর দুইটার মধ্যে কম্পারিজন করে Ly এর কি বেশি? Ly মানে হচ্ছে এই ভদ্রলোক, হায়ার মেল্টিং পয়েন্ট মোর সলিউবিলিটি ইন ওয়াটার লেস কোভ্যালেন্ট প্রপার্টিজ। ওকে, তাহলে চলো দেখি, তার মানে এখানে ফাজান অ্যাপ্লাই করতে হবে। ফাজান অ্যাপ্লাই যদি করতে চাই আমরা, এর চার্জ হচ্ছে ভাইয়া +1 আর এর চার্জ হচ্ছে +2, তাহলে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তত পোলারাইজেশন কি হবে? বেশি হবে। আচ্ছা, তাহলে পোলারাইজেশন যদি বেশি হয়, দেখো পোলারাইজেশন এর ক্রম যদি আমরা সাজি, যার চার্জ বেশি তার পোলারাইজেশন বেশি, তাহলে বেউ মানে হচ্ছে বেরিলিয়াম অক্সাইড, এর পোলারাইজেশন বেশি হবে কার থেকে? Na2O থেকে। তাহলে যার পোলারাইজেশন বেশি সে বেশি কি? সে বেশি কোভ্যালেন্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বেশি কোভ্যালেন্ট, এটার মেল্টিং পয়েন্ট কম, বয়লিং পয়েন্ট কম, এটার সব কিছু বেশি, এটা খালি লেস কোভ্যালেন্ট। তাহলে M2Y ইন কম্পারিজন টু Ly মানে M2Y এর কি বেশি আছে Ly এর চেয়ে? হায়ার মেল্টিং পয়েন্ট, ট্রু, মোর সলিউবিলিটি ইন ওয়াটার, লেস কোভ্যালেন্ট
প্রপার্টিজ, তিনটাই ট্রু। আচ্ছা, সামনে হয়তো আরো আমরা এরকম ইয়া পাবো, কি বলে, পোলারাইজেশন পাবো। তাহলে পোলারাইজেশনের জন্য আমরা একটা ইয়া লিখে ফেলি, ঠিক আছে, নিয়ম লিখে ফেলি যে যার পোলারাইজেশন বেশি, পোলারাইজেশন যত বেশি, ঠিক আছে, তার জন্য আয়নিক প্রপার্টি কম, কারণ একটা আয়নিক জিনিসেরই তো পোলারাইজেশন হয়, তাই না? ওর যত পোলারাইজেশন হয়েছে তত ওর আয়নিক ক্যারেক্টার কি হয়েছে, কমছে। তারপরে কি কি কমবে, আয়নিক প্রপার্টি কমবে, তারপরে মেল্টিং পয়েন্ট কমবে, বয়লিং পয়েন্ট কমবে, আর হচ্ছে তোমার সলিউবিলিটি ইন ওয়াটার, এই জিনিসও কি হবে, কমবে। তাহলে এত কিছু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কমতেছে, ঠিক আছে। তাহলে বাড়তেছে কি কি, বাড়তেছে হচ্ছে ভাই শুধু কোভ্যালেন্ট প্রপার্টি, ঠিক আছে, কোভ্যালেন্ট প্রপার্টি হচ্ছে বাড়তেছে, আর এই সব কিছু কমবে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখো, এটা অনেক কাজে দিবে, যে পোলারাইজেশন যত বেশি তত হচ্ছে তোমার এই দুইটা মানে কোভ্যালেন্ট বন্ড ইয়া বেশি, আর বাকি সব কি কম। আর ওই যে ডিকম্পোজিশন টেম্পারেচারে কি কম হবে এদের জন্য। তাহলে চলো আমরা আগাই। ইন হুইচ অফ দ্য ফলোয়িং অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইজ -হাফ। অক্সিজেনের -হাফ কখন হবে বলো? নর্মাল অক্সাইড যদি হয় তাহলে হয় হচ্ছে -2 অক্সাইড, জাস্ট অক্সাইড, হ্যাঁ, অক্সাইড হলো হচ্ছে তোমার -2। সুপার অক্সাইড যদি হয়, পার অক্সাইডের জন্য হচ্ছে -1। সুপার অক্সাইড যদি হয়, সুপার অক্সাইড হইলে -হাফ। এখন সুপার অক্সাইড কারা ভাই? সুপার অক্সাইড হচ্ছে যদি একটা মনোভ্যালেন্ট এলিমেন্টের সাথে 1:2 অনুপাতে 1:2 রেশিওতে অক্সিজেন থাকে, একটা মনোভ্যালেন্ট তার সাথে দুইটা অক্সিজেন, সেটা কোথায় আছে দেখো, দুইটা অক্সিজেন আছে এখানে, এখানে আর এখানে, এখানে 1:1, তাহলে এটা পার অক্সাইড, এটাও পার অক্সাইড, এই দুইটা না। এইটা এখানে কি, এখানে হচ্ছে তোমার দুইটা অক্সিজেন আছে এবং একটা পটাশিয়াম আছে, তাহলে পটাশিয়ামের হচ্ছে +1, তাহলে +1 + 2x = 0, তাহলে x = কি হবে, -হাফ। রাইট অ্যান্সার হচ্ছে তোমার ডি। ওকে, হুজ সলিউবিলিটি ইজ মোর ইন ওয়াটার। দেখো সলিউবিলিটি বেশি মানে কি, সলিউবিলিটি বেশি মানে হচ্ছে সে বেশি আয়নিক হবে, তাই না, তার কোভ্যালেন্ট বন্ড কম হবে, তাহলে যার পোলারাইজেশন কম তার সলিউবিলিটি বেশি, উল্টা ভাইস ভার্সা, ঠিক আছে। তাহলে আমরা দেখবো যে কার পোলারাইজেশন কম। এবার দেখতেছি যে কে কে আছে, ক্যাটায়ন আছে, ক্যাটায়ন আছে সোডিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে আমরা দেখবো যে চার্জ যত বেশি তার হচ্ছে ইয়া কমবে তত বেশি, পোলারাইজেশন তত বেশি। তাহলে এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে +1। তাহলে শুরুতেই যদি আমরা সাজায় ফেলি পোলারাইজেশনের ভিত্তিতে, ফাজান্স ল, অ্যাকর্ডিং টু ফাজান্স ল, যার চার্জ বেশি তার পোলারাইজেশন বেশি, তাহলে সবচেয়ে বেশি পোলারাইজেশন কার, AlCl3। তারপরে বেরিলিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে যদি আমরা চিন্তা করি যে ক্যাটায়নের যত হচ্ছে আকার তোমার ছোট হবে, ক্যাটায়নের আকার যত ছোট হবে, সাইজ যত ছোট হবে, তত পোলারাইজেশন বেশি হবে। তাহলে ক্যালসিয়াম আর বেরিলিয়ামের মধ্যে ক্যালসিয়াম আর বেরিয়ামের মধ্যে ক্যালসিয়ামের সাইজ কি ছোট, তাহলে এখানে হচ্ছে আমার তারপরে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরেই পোলারাইজেশন হবে কার, বেরিয়াম ক্লোরাইড, ঠিক আছে। সবচেয়ে কম হবে কার, সোডিয়াম ক্লোরাইড। তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া, যার পোলারাইজেশন যত কম সলিউবিলিটি তত কি বলতো বেশি। রাইট অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া এ, ঠিক আছে। আমরা সামনের দিকে আগাই। দ্য বন্ড অ্যাঙ্গেল অফ হুইচ কম্পাউন্ড ইজ গ্রেটার।
কার বন্ড অ্যাঙ্গেল কত বেশি সেটা জানতে চাইছে। তাহলে অ্যামোনিয়ার জন্য ছিল হচ্ছে 107, H2O এটার জন্য হচ্ছে তোমার 104.5, আর BCl3 এর জন্য হচ্ছে 120 ডিগ্রি, আর NF3 এর জন্য হচ্ছে 102.5 ডিগ্রি বা 102 ডিগ্রি। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া সি। আচ্ছা, হোয়াট ইজ দ্য বন্ড অ্যাঙ্গেল অফ দ্য কম্পাউন্ড BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড? 180, কারণ কি sp, এটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp, রাইট অ্যান্সার হচ্ছে 180। ওকে, তাহলে আমরা চলে আসছি হচ্ছে আরেকটা স্টেমে। এই স্টেমে দেখতে পাচ্ছি a এর ভ্যালু হচ্ছে n এর ভ্যালু 2, তাহলে a হচ্ছে n-1s1 মানে হচ্ছে 1s1, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন। b হচ্ছে 2s2 2p4, তার মানে হচ্ছে অক্সিজেন। আর x হচ্ছে 3s2 3p4, তার মানে সেম গ্রুপ সালফার। ঠিক আছে, এখন বলছে যে কজ অফ দ্য ডিফারেন্স অফ ফিজিক্যাল স্টেট বিটুইন A2B আর A2S। A2B হচ্ছে ভাইয়া H2O, আর A2X হচ্ছে H2S। এই দুইটার মধ্যে ডিফারেন্স কেন আসছে সেইটা তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, এখন চলো আমরা ডিফারেন্স বলার আগে একটু বলে ফেলি যে এদের মধ্যে আসলে কি হয়। একটু আগেই আমরা দেখছি এদের ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্ট হয় কেন। এটা হচ্ছে তোমার লিকুইড আর এটা হচ্ছে গ্যাস। কেন এটা গ্যাস, কেন এটা লিকুইড? কারণ এটার মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। ঠিক আছে, H বন্ড এটার মধ্যে আছে, এটার মধ্যে H বন্ড নাই। তাহলে এটার মধ্যে যেহেতু H বন্ড আছে, তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে সি। ঠিক আছে, ওকে, সামনের দিকে আগে আমরা A2X, A2X মানে হচ্ছে তোমার H2S। ঠিক আছে, in case of compound H2S, sp3 hybridization occurs, true. Bond angle is 104.5, no. Two lone pair electrons are present in the molecule. আচ্ছা, তো চলো আমরা দেখি টু লোন পেয়ার আছে কিনা। দেখো এর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টা, তার মধ্যে বন্ড পেয়ার আছে হচ্ছে তোমার 2টা, তো লোন পেয়ার থাকবে হচ্ছে 4/2 মানে হচ্ছে 2, তাহলে এলপি আমরা পাবো হচ্ছে তোমার 2টা, তাহলে 2 লোন পেয়ার, এটাও ট্রু, এটাও ট্রু। 1 এবং 3 হচ্ছে রাইট অ্যান্সার। হুইচ কম্পাউন্ড ইজ মোর আয়নিক? মোর আয়নিক মানে কি লেস কোভ্যালেন্ট, পোলারাইজেশন যার সবচেয়ে কম সে হবে সবচেয়ে বেশি আয়নিক। তাহলে চলো দেখি, তাহলে একই দেখো একই গ্রুপের সবাই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। তাহলে পোলারাইজেশনের ভিত্তিতে যদি আমরা সাজাই, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে পোলারাইজেশনের ভিত্তিতে সাজাইলে ক্যাটায়নের চার্জ যত ছোট পোলারায়ন তত বেশি। তাহলে সবচেয়ে বেশি কার? লিথিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, সবচেয়ে কম পোলারাইজেশন হচ্ছে রুবিডিয়াম। তাহলে এই রুবিডিয়ামই কি বলতো মোর আয়নিক। রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া ডি। ঠিক আছে, ওকে, হুইচ হ্যাজ দ্য লোয়েস্ট ডিসোসিয়েশন টেম্পারেচার? ডিসোসিয়েশন টেম্পারেচার কম কাদের হয়? যারা কোভ্যালেন্ট। তাহলে পোলারাইজেশন যার বেশি তার ডিসোসিয়েশন টেম্পারেচার কি সবচেয়ে কম। তাহলে আবারও দেখব যে পোলারাইজেশন যার বেশি ডিসোসিয়েশন টেম্পারেচার তার কম।
তার হচ্ছে কম হবে। ঠিক আছে, তাহলে পোলারাইজেশন কার বেশি হওয়া উচিত? এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার্জের একটা বিষয় আছে। ঠিক আছে, চার্জ যত বেশি পোলারাইজেশন তত কি হবে বলো তো, বেশি হবে। তাহলে সোডিয়ামের হচ্ছে +1, পটাশিয়ামের হচ্ছে +1, বেরিয়াম আর ম্যাগনেসিয়ামের হচ্ছে +2 করে। তাহলে চার্জ এর জন্য আমরা শুরুতেই এই দুটাকে বাদ দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা আবার চার্জ যত বেশি পোলারাইজেশন তত বেশি, সেটাও লিখতে পারি। তাহলে আলটিমেটলি আমরা নিব এখন কাকে, ম্যাগনেসিয়াম 2+ আর বেরিয়াম 2+। ম্যাগনেসিয়াম 2+ আর বেরিয়াম 2+, এই দুইটার মধ্যে কার আকার সবচেয়ে বেশি ছোট? ম্যাগনেসিয়াম 2+ এর বেরিলিয়ামের হচ্ছে বড়। তাহলে এটার আকার যদি ছোট হয় তাহলে এটার পোলারাইজেশন কি হবে? পোলারাইজেশন হবে হচ্ছে বেশি। পোলারাইজেশন যদি এটার বেশি হয় তখন আমরা বলতে পারবো যে কি বলতে পারবো, ম্যাগনেসিয়াম 2+ এর জন্যই তোমার ডিসোসিয়েশন টেম্পারেচার হবে কি সবচেয়ে লোয়েস্ট। তাহলে আমরা বলতে পারবো বি হচ্ছে রাইট অ্যান্সার। হুইচ কম্পাউন্ড ইজ মোর সলিউবল ইন ওয়াটার? যত বেশি সলিউবল তত বেশি আয়নিক, তত কম পোলারাইজেশন। পোলারাইজেশন যার কম তার কি বেশি, সলিবিলিটি বেশি। তাহলে এখানেও যদি আমরা পোলারাইজেশন করি সলিউবিলিটি তত কম পাবো। ঠিক আছে, ওকে, কিন্তু এখানে চাইছে কে বেশি, তাহলে উল্টা, পোলারাইজেশন যার কম সলিবিলিটি তার বেশি। তাহলে এখানে আছে হচ্ছে সিলভার, সবার জন্য সিলভারটা সেম, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে অ্যানায়নের ক্ষেত্রে কি হয়, অ্যানায়নের ক্ষেত্রে যার আকার যত বড় তার কি বেশি, তার পোলারাইজেশন তত বেশি। তাহলে যার আকার যত ছোট তার পোলারাইজেশন তত কম। ঠিক আছে, তাহলে পোলারাইজেশনের ইয়াত অনুযায়ী যদি আমরা সাজাই, সবার আগে আসবে কি বলতো, সিলভার আয়োডাইড, কারণ এটার আকার সবচেয়ে বড় আয়োডিনের। তারপরে হচ্ছে সিলভার ব্রোমাইড, তারপরে হচ্ছে সিলভার ক্লোরাইড এবং ফাইনালি হচ্ছে সিলভার ফ্লোরাইড। রাইট অ্যান্সার হবে হচ্ছে বি, যার পোলারাইজেশন বেশি তার সলিবিলিটি কম। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইজ লুইস অ্যাসিড, অক্টেট ইনকমপ্লিট, অ্যাসিডিক ইন অ্যাকুয়াস সলিউশন। আচ্ছা, AlCl3 এটার আসলে যদি আমরা একটু স্ট্রাকচারটা দেখি, ঠিক আছে, এই যে এরকম। এখন এর অক্টেট হচ্ছে ভাইয়া ফিল হয় না। কিভাবে দেখো, অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে, ব্যালেন্স শেলে ইলেকট্রন আছেই হচ্ছে কয়টা বলো তো, তিনটা ইলেকট্রনই তিনটা ক্লোরিনের সাথে শেয়ার করে। তাহলে ওর বন্ড পেয়ার ইলেকট্রন হয় হচ্ছে তিনটা ভ্যালেন্স শেলে, তাহলে 6টা ইলেকট্রন থাকে। তাহলে ওর অক্টেট কিন্তু ভাই ইনকমপ্লিট, এটা ট্রু কথা। এবং যাদের অক্টেট ইনকমপ্লিট থাকে তারা যে কোনো লন পেয়ার ইলেকট্রন কি করে বলো তো, নিতে পারে। যারা লন পেয়ার ইলেকট্রন রিসিভ করতে পারে তারা কি বলো তো, তারাই লুইস অ্যাসিড। তাহলে এটাও ট্রু। আর অ্যাসিডিক ইন অ্যাকুয়াস সলিউশন, যারা লুইস অ্যাসিড তারা তো অবভিয়াসলি অ্যাকুয়াস সলিউশন কি হবে, অ্যাসিডিকই হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া ডি। ঠিক আছে, 1, 2 এবং 3। আচ্ছা, দ্য হুইচ বন্ডস আর প্রেজেন্ট ইন হাইড্রোনিয়াম আয়ন H3O+? আচ্ছা, হাইড্রোনিয়াম হচ্ছে H3O+, এটা কিভাবে আসলো দেখো, H2O আমরা যদি এটাকে লিখি তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি H2O। ঠিক আছে, আর উপরে যদি একটা H+ থাকে, এখানে আমরা যদি এভাবে করি, এটাই হচ্ছে ভাই H3O+ এর স্ট্রাকচার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা আছে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, একটা আছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে কোভ্যালেন্ট অ্যান্ড কোঅর্ডিনেট দুইটা। ঠিক আছে, বি। ওকে, হুইচ ওয়ান ইজ রিলেটেড উইথ পোলারাইজেশন? পোলারাইজেশনের সাথে কোনটা রিলেটেড? কম্পাউন্ড উইথ হাইড্রোজেন বন্ড, আচ্ছা,
কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড। কাদের মধ্যে পোলারাইজেশন হয় ভাইয়া? পোলারাইজেশনটা আসলে কি? পোলারাইজেশন হচ্ছে আয়নিক কম্পাউন্ডের কোভ্যালেন্ট প্রপার্টি। আয়নিক কম্পাউন্ড যদি কোনো কারণে তাদের অ্যানায়ন, তাদের ক্যাটায়ন দ্বারা প্রভাবিত হয়ে, ইনফ্লুয়েসড হয়ে অ্যানায়নগুলো যদি বিকৃত হয়, তাহলে সেটাকে আমরা পোলারাইজেশন বলতেছি। এবং সেখানে কি হয়? সেখানে সেখানে কোভ্যালেন্ট কম্পাউন্ডের মতো একটা আচরণ করার প্রবণতা দেখি। তাহলে এটা অবশ্যই কার সাথে রিলেটেড? আয়নিক কম্পাউন্ডের জন্য। হুইচ এলিমেন্ট ফর্মস অ্যাসিডিক অক্সাইড অ্যান্ড অ্যাসিডিক হাইড্রাইড? আচ্ছা, যেইটা হচ্ছে ভাইয়া তোমার নন মেটাল, তারাই কি বলবে? তাদের অক্সাইডে কি অ্যাসিডিক হবে। তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম শুরুতেই বাদ। এবার আসি নাইট্রোজেনের সবগুলো হাইড্রাইড কি অ্যাসিডিক কিনা। NH3, PH3 এগুলা কি বলতো? বেসিক, তাহলে এটাও বাদ। কিন্তু সালফার ডাইঅক্সাইড H2S এগুলা কি বলতো? এগুলো হচ্ছে অ্যাসিডিক। তাহলে আমরা বলতে পারি সালফার হচ্ছে তোমার অ্যাসিডিক হাইড্রাইড এবং অ্যাসিডিক অক্সাইড তৈরি করে। ওকে, A and B are two elements. Their atomic radius RA and RB respectively, covalent bond distance DAB. কোন রিলেশনটা কারেক্ট? তাহলে কোঅর্ডিনেট বন্ড যদি কোভ্যালেন্ট বন্ড যদি এরা পার্টিসিপেট করায়, তাহলে কোভ্যালেন্ট বন্ডের চেহারা হয় হচ্ছে ভাইয়া এই ধরো এইরকম, ঠিক আছে? এখন আমরা যদি হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেখি এই জিনিসটাকে, ইন্ডিভিজুয়ালি এইরকম, ঠিক আছে? এইটা হচ্ছে ভাইয়া আর এ, আর এইটা ধরো আর বি, ঠিক আছে? আর এই জিনিসটা হচ্ছে তোমার DAB। এখন দেখো আর এ আর আর বি যদি আমি যোগ করি, একদম পাশাপাশি রাখি, ঠিক আছে? ধরো একদম পাশাপাশি রাখি, স্টিল এই দুইটার যোগফল ডিএবির চেয়ে কি হবে? ছোট হবে না? দেখো, তুমি মিলায় দেখো, অবভিয়াসলি ছোট হবে, কারণ এখানে একটা কমন জায়গা চলে আসছে, এখানে একটা কমন জায়গা চলে আসবে। তো কমন জায়গা চলে আসার কারণে আমরা বলতে পারবো যে ডিএবি কি হবে? ছোট হবে আর এ আর আরবি এর যোগফল থেকে, ঠিক আছে? তাহলে আর এ প্লাস আরবি ইজ গ্রেটার দেন ডিএবি। রাইট অ্যান্সার হচ্ছে তোমার সি। ওকে, আমরা একটু এ আর বিটা লিখে ফেলি যে কোনটা এ কোনটা বি। চলো এবার which of the following compounds has highest melting and boiling point? কার হচ্ছে হাইয়েস্ট মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট আছে ভাইয়া? যার পোলারাইজেশন কম তার মেল্টিং বয়লিং পয়েন্ট বেশি। তাহলে বিপি এমপি বাড়াইতে হইলে কি বাড়াইতে হবে? পোলারাইজেশন কমাইতে হবে। ওকে ফাইন, পোলারাইজেশন যদি কমাইতে চাই তাহলে আমরা একটু পোলারাইজেশনের সিকোয়েন্সটা লিখে ফেলি এখানে। হ্যাঁ, তাহলে দেখো এখানে ক্লোরাইড সবগুলাই, ঠিক আছে? তো ক্যালসিয়াম, আয়রন, কপার আর জিঙ্ক, ঠিক আছে? এইগুলার মধ্যে কার হচ্ছে পোলারাইজেশন, যার পোলারাইজেশন হচ্ছে সবচেয়ে কম হবে, তার মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট কি হবে ভাইয়া? সবচেয়ে বেশি হবে। আচ্ছা, তো দেখো এখানে কারা হচ্ছে সবচেয়ে বেশি কোভ্যালেন্ট, তাই না? আমরা জানি যে এখানে চার্জও সবার কত? +2 করে। চার্জ যদি +2 হয় তখন আমরা দেখব যে আয়নিক প্রপার্টি কার বেশি, ঠিক আছে? তো এখানে আয়রন, কপার আর জিঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কপার আর হচ্ছে আয়রন, জিঙ্ক সবার ক্ষেত্রেই ডি অরবিটালে ইলেকট্রন কি করে? প্রবেশ করে। তাহলে এদের পোলারাইজেশন কি হবে? বেশি হবে। পোলারাইজেশন যদি বেশি হয় তাহলে ক্যালসিয়ামের কি হবে? ক্যালসিয়ামের হচ্ছে কম হবে। তাহলে ক্যালসিয়াম
টু প্লাস এটার পোলারাইজেশন হবে কম, তাহলে এদের আয়নিক প্রপার্টি বেশি হওয়ার কারণে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট বেশি হবে। আচ্ছা, হাউ মেনি পিরিয়ডস ওয়ার দেয়ার ইন দ্য পিরিয়ডিক টেবিল অফ মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল? মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে কয়টা পিরিয়ড ছিল? 7টা ভাইয়া। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে গ্রুপ ছিল হচ্ছে ভাইয়া 8টা, পিরিয়ড ছিল হচ্ছে 7টা। ঠিক আছে, এটা মাথায় রাখো। এবং অনেক সময় হরাইজন্টাল রো দিয়েও আসতে পারে। হরাইজন্টাল রো 7টা, ভার্টিক্যাল রো হচ্ছে 8টা ছিল। আচ্ছা, হাউ মেনি কাইন্ডস অফ বন্ডস আর দেয়ার ইন দ্য মলিকুলার স্ট্রাকচার অফ ব্লু ভিট্রিয়াল? ভাইয়া এটা একদম মানে এটা তো একদম এসএসসি থেকে জানো। ব্লু ভিট্রিয়াল কে কপার সালফেট 2H2O, এখানে H2O, শুধু জাস্ট H2O এর কথা চিন্তা করো। H2O এই কম্পাউন্ডটার মধ্যে তোমার বন্ধন আছে হচ্ছে কোন ধরনের বন্ড আছে? আমাদের কোভ্যালেন্ট বন্ড। আর কপার সালফেট, কপার 2+ আর সালফেট 2-, এদের মধ্যে আছে হচ্ছে আয়নিক বন্ড। আর এই যে কপার সালফেট আর H2O এদের মধ্যে আছে হচ্ছে তোমার কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, তাহলে এটার মধ্যে আছে হচ্ছে তোমার কোভ্যালেন্ট, এদের মধ্যে আছে আয়নিক, আর এইটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট। ঠিক আছে, তাইলে আমরা বলতে পারি যে এখানে আছে বন্ধন 3 প্রকারের, 3 kinds of bond. What type of hybridization occurs in SF6 molecules? SF6 এর মধ্যে স্টেরিক নাম্বার আমরা দেখে ফেলি কয়টা আছে। চলো, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টা, মনোভ্যালেন্ট ফ্লোরিন আছে 6টা, বাকি সব 0 ডিভাইডেড বাই 2, তাহলে আসতেছে হচ্ছে 6 মানে হচ্ছে sp3d2, 4 আর 2 6, তাহলে এটা আসবে হচ্ছে sp3d2c। ঠিক আছে, এটা আসছে রাজুক উত্তরা মডেল কলেজের টেস্ট পরীক্ষায়। এবার আমরা দেখতে পাচ্ছি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, এইটার টেস্ট পরীক্ষায় আসছে একটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে হাউ মেনি সিগমা বন্ডস আর দেয়ার ইন দ্য স্টিমুলাস কম্পাউন্ড? এই কম্পাউন্ডের মধ্যে কয়টা সিগমা বন্ড আছে? তো দেখো 3 ইথাইল 2 মিথাইল পেন্ট 1 ইন 4 আইন, তাহলে এটা আসলে মেইন শিকলটা বা মেইন চেইনটা হচ্ছে পেন্ট 1 ইন 4 আইন এটা। ঠিক আছে, তাহলে একটা পেন্ট ইনাইন। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5, এই হলো কি পেন্টেন। এখন এটা তো পেন্টেন না, এটা কি ইনাইন। ইনটা আছে 1 নম্বর কার্বনে, 1 ইন, তাহলে এই হচ্ছে 1 নম্বরটা গেল। ঠিক আছে, তাহলে 1 ইন আর 4 আইন, তাহলে 4 আইন। তাহলে আমরা একটু কার্বনকে নাম্বারিং করে ফেলি, 1 2 3 4 5। ঠিক আছে, আচ্ছা এখন আসি কি কি এক্সট্রা চেইন আছে। 3 ইথাইল 2 মিথাইল, তাহলে 2 নম্বরে আছে একটা মিথাইল। ঠিক আছে, CH3 1 2 3, আর 3 নম্বরে আছে একটা ইথাইল, তাহলে CH2 CH3। ঠিক আছে, আর এটার মধ্যে আছে কি একটা, এটার মধ্যে আছে একটা CH3। ওকে ফাইন। আর আমার বাকি যে কার্বনগুলো আছে, এই কার্বনের হাত হচ্ছে 2টা ফাঁকা, তাহলে H2C। এই কার্বনের 1 2 3 4, 4টা হাতই ভরা। এই কার্বনের 1 2 3, 3টা হাত ভরা, একটা হাত হাইড্রোজেন। ঠিক আছে, এই কার্বনের জন্য 4টা হাতই ভরা, এই কার্বনের জন্য একটা হাত ফাঁকা। তাহলে এখানে জানতে চাইছে যে কতগুলো সিগমা বন্ড আছে। তাহলে চলো সিগমা বন্ড যদি আমরা গুনতে চাই, আগে হচ্ছে একক বন্ধনগুলো ফেনি। এখানে হাইড্রোজেনের সাথে 2টা, তাহলে 2 প্লাস এখানে 1 2 3 4 5 6,
6টা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। আর হাইড্রোজেনের সাথে বন্ড আছে কয়টা? 3 3 আর 2 5 আর 3 8 8 আর 1 9। আচ্ছা সরি 1 2 3 4 5 6 7 7টা হবে, ঠিক আছে? 7টা জাস্ট কার্বন কার্বন সিঙ্গেল বন্ড গুনতেছি আমরা। তাহলে আমরা একটু ইজিলি করি, ঠিক আছে? প্রথমে দেখি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কয়টা আছে। 1 2 3 4 5 6 7 7টা। এবার দেখি কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড কয়টা আছে, ঠিক আছে? তাহলে সেটা গুনে ফেলি। এখানে দুইটা 2 3 5 5 আর 2 7 7 আর 3 10 11 12, তাহলে 12টা। আর কি কিছু আছে? আর কোনো এলিমেন্ট নাই, তাহলে 12 আর 7 19, ঠিক আছে? এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার জ্ঞানই তোমার এখানে লাগবে। একই স্টেম বলছে হুইচ টাইপ অফ হাইব্রিডাইজেশন এক্সিস্ট অন কার্বন নম্বর 2। কার্বন নম্বর 2তে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে এখানে আমরা দেখতে পাবো এটা কি, এটা হচ্ছে sp2, ঠিক আছে? তাহলে 2 নম্বর কার্বনে আমরা দেখতে পাবো হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট কার সবচেয়ে বেশি? যার মধ্যে হাইড্রোজেন বন্ড আসবে তার বয়লিং পয়েন্ট হবে সবচেয়ে বেশি। এখানে দেখো HFON যদি কারো মধ্যে থাকে, নাইট্রোজেন আছে, তাহলে অ্যামোনিয়ার বয়লিং পয়েন্ট হবে হচ্ছে সবচেয়ে বেশি। কেন? বিকজ অফ হাইড্রোজেন বন্ড। How many covalent and covalent bonds are there in Al2Cl6? এটা কি বলতো? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার, ঠিক আছে? তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার হচ্ছে ভাইয়া ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, ঠিক আছে? এইরকম। এখন আমরা যদি দেখি যে এটার আসলে ডাইমারটা কিভাবে গঠিত হয়। ওকে, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা দেখতে পাই যে এই ক্লোরিনটা সন্নিবেশ বন্ধন গঠন করে হচ্ছে এই অ্যালুমিনিয়ামের সাথে, এবং এই ক্লোরিনটা সন্নিবেশ বন্ধন গঠন করে হচ্ছে এই অ্যালুমিনিয়ামের সাথে। তাহলে এবার একটু গুনে ফেলো, অ্যালুমিনিয়াম AlCl6 এর মধ্যে আসলে কয়টা কোঅর্ডিনেট আর কয়টা কোভ্যালেন্ট আছে। তাহলে 1 2 3 4 5 6 6টা হচ্ছে কি কোভ্যালেন্ট, আর দুইটা 1 2 দুইটা হচ্ছে কোঅর্ডিনেট। তাহলে 6 2 হচ্ছে আমাদের কোভ্যালেন্ট আর কোভ্যালেন্ট বন্ডের সংখ্যা। ওকে, হাউ মেনি লোন পেয়ার্স আর দেয়ার ইন EG4? EG4 EK আর GK সেটা বের করতে হবে। ই হচ্ছে গ্রুপ 16 পিরিয়ড 3, তাহলে সালফার। আর জি হচ্ছে তোমার ফ্লোরিন ক্লোরিন, ঠিক আছে? তাহলে HCl4 এটার মধ্যে লোন পেয়ার ইলেকট্রন কয়টা? হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রনস আর দেয়ার ইন EG4? আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখতে হবে। পজ ভাইয়া, পজ। জিনিসটা হচ্ছে এখানে আমার আগে দেখতে হবে বন্ড পেয়ার কত, ঠিক আছে? সালফার, সালফারের জন্য 4টা ক্লোরিন আছে, তাহলে সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6।
6 থেকে তুমি 4টা বন্ড পেয়ার যদি বাদ দাও তাহলে থাকে কত? 2। 2টা ইলেকট্রন আছে, বাট কয়টা পেয়ার আছে? পেয়ার হচ্ছে ভাইয়া একটা। তাহলে লোন পেয়ার হচ্ছে ভাইয়া এখানে 1, ডি। পরেরটা দেখো, হুইচ ক্লোরাইড সল্ট ইজ মোর কোভ্যালেন্ট? কোনটা বেশি কোভ্যালেন্ট? মানে কি, কার পোলারাইজেশন বেশি? পোলারাইজেশন বেশি, চার্জ দেখো সেম। সবার চার্জ যদি সেম হয় তাইলে বিরিয়ানি, মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। যার আকার ছোট, ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলারাইজেশন তত বেশি। তাহলে বেরিলিয়াম 2+ এর হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে ক্যালসিয়াম 2+, তারপরে হচ্ছে আচ্ছা সরি ম্যাগনেসিয়াম আছে না, তাহলে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, তারপরে হচ্ছে ক্যালসিয়াম 2+, তারপর হচ্ছে বেরিয়াম 2+। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কে বেশি কোভ্যালেন্ট, যে বেশি পোলারাইজড হয়, পোলারাইজড করতে পারে, তাহলে হচ্ছে ডি। ফাইনালি আমরা হচ্ছে হাইড্রোজেন বন্ড নিয়ে হলিক্রস কলেজে একটা কোশ্চেন আসছে, দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এনার্জি অর্ডার অফ হাইড্রোজেন বন্ড? হ্যাঁ, হাইড্রোজেন বন্ড গঠন করে কারা কারা? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে, এই যে যে FON লিখছি, ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে বেশি, কত? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 4, এটা হচ্ছে 4, এটার হচ্ছে 3.5, নাইট্রোজেনের হচ্ছে 3। তাহলে ফ্লোরিনের সাথে হাইড্রোজেন বন্ড হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী হবে, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন। তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে সি। ঠিক আছে, তো আমরা মোটামুটি বেশ কিছু এমসিকিউ দেখে ফেললাম এই চ্যাপ্টার থেকে আসা, এবং আমাদের এমসিকিউ এর আয়োজন এই চ্যাপ্টারের জন্য এতটুকুই ছিল। তোমরা যারা যারা হচ্ছে এতক্ষণ ক্লাস করলো ধৈর্য সহকারে, সবাইকে অনেক ধন্যবাদ। আবার হয়তো অন্য কোনো ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।